গল্প নতুন পৃথিবী। লেখায় আরবি বিনতে বৃষ্টি। মাঝরাতে ক্ষীণ আওয়াজে ঘুম ভেঙে যায় সায়নীর, যদিও এত ক্ষীণ আওয়াজে কারো ঘুম ভাঙার কথা না। কিন্তু ছোটবেলা থেকে সায়নীকে লেডি কুম্ভকর্ণ নামে ডাকতো সবাই। বড় হওয়ার পর আরেকজন তাকে এই নামে ডাকতো, কিন্তু এখন সায়নী তার কথা মনে করতে চায় না। তার কথা মনে হলে এক রাশ কষ্ট তাকে গ্রাস করে। সায়নীর আজকাল হঠাৎই ঘুম ভেঙে যায়, কারণ 5 মাসে আন্তঃসন্তাসে ঘুম আসাটা তার চোখে এখন মহামারী হয়ে দাঁড়িয়েছে। কোনভাবে শুয়ে সায়নী শান্তি পায় না। বাচ্চাটা এখন একটু নাড়াচাড়া করে, আবার মাঝে মধ্যে তাকে লাথি মারে, তখন তার মনে একটা শিহরণ জাগায়। সায়নী খেয়াল করে দেখলো তার স্বামী আরশ বিছানায় নেই। বাথরুমে যায়নি, কারণ বাথরুমে গেলে লাইট নিশ্চিত জ্বালানো থাকতো। আরশ আর সায়নীর বিয়ে হয়েছে 2 বছর হলো। একদম পারিবারিকভাবে বিয়েটা হয়েছে আরশের সাথে সায়নীর। অবশ্য আরশ সায়নীকে পছন্দ করে ধরে তোলে। বিয়ের প্রথম সায়নী আরশকে সহ্য করতে পারতো না, তার একটা অবশ্য কারণ আছে, সেটা না হয় আপনাদের পরে জানাবো। বিছানায় আরশকে দেখতে না পেয়ে সায়নী বেকুনিতে যায়, গিয়ে দেখে সেইখানে আরশ নেই। সায়নীর মনে প্রশ্ন জাগলো, এত রাতে একটা মানুষ কোথায় যেতে পারে। আস্তে করে সায়নী তার ঘর থেকে বের হয়ে যায়, দেখে তার বোনের ঘর থেকে আলো বের হয়ে আসে। সায়নীর ছোট বোন সীমা সম্পর্কে দিক থেকে সৎ বোন, কিন্তু সায়নী কখনো তার ছোট বোনকে সৎ বোনের মতো করে দেখেনি, নিজের বোনের মতো করে ছোট থেকে নিজেই লালন পালন করে বড় করে। সায়নী এখন আন্তঃসন্তান দেখে আরশ সীমাকে নিয়ে তার বাড়িতে নিয়ে আসে, যাতে সায়নীর পাশে সবসময় থাকতে পারে। কারণ সায়নীর শ্বশুর শাশুড়ি থাকে গ্রামে। আরশের অফিস শহরে হওয়ার কারণে সায়নীকে নিয়ে শহরে থাকে। সায়নী আস্তে করে তার বোনের ঘরের দিকে আগাতে থাকে। সায়নী এমন কিছু দেখবে তা সে কখনো কল্পনা করেনি। সে দেখলো আরশ আর তার বোন সীমা একসাথে শুয়ে আছে। দুইজনের মধ্যে একজনের শরীরে কোন কাপড় নেই, তারা দুইজন এতটাই নেশায় মগ্ন যে কেউ তাদের দেখছে, সেই দিকে দুইজনের কোন খেয়াল নেই। সায়নী তা দেখে আস্তে করে দরজাটা বন্ধ করে নিজের রুমে চলে আসে। এসে 1 গ্লাস পানি খেয়ে নেয়। বারবার তার চোখে সেই দৃশ্যটা ভেসে আসছে। নিজের চোখকে সায়নী বিশ্বাস করতে পারছে না। তার এত প্রিয় একজন কাছের মানুষ রেখে ঠকাবে বা তার সাথে বিশ্বাসঘাতকতা করবে, সেই কখনো ভাবেনি। তার চোখ জোড়া ভিজে আসছে। তার মধ্যে আরশের প্রবেশ ঘরের মধ্যে সায়নীকে জেগে থাকতে দেখে আরশ ভয় পেয়ে যায়। ভাবলো সায়নী আবার কিছু বুঝতে পারলো নাকি। আরশ, মহারানী তুমি উঠে গেছো। সায়নী হঠাৎ ঘুমটা ভেঙে গেল। আরশ, মহারানী তোমার শরীর খারাপ হলো নাকি, কথাটা বলে সায়নীর গায়ে হাত দিতে নেয় আরশ। সায়নী আরশের হাতটা সরিয়ে দেয়। সায়নী না তেমন কিছু না বলে অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে পড়ে। আরশের তেমন কথা বাড়ায়নি, সে সায়নীর পাশে এসে শুয়ে পড়ে। আর এইদিকে সায়নী বাকি রাতটা কেঁদে পার করে দেয়। আরশকে সে বুঝতে দেয়নি কিছু। সকালবেলায় আরশ সায়নীকে নাস্তা করিয়ে দেওয়ার জন্য ডেকে তোলে। অবশ্য আরশ বিয়ের পর থেকে সকালে নিজে আগে উঠে নাস্তা বানিয়ে সায়নীকে খাইয়ে দিয়ে তারপর অফিস যায়। সব দিনের মধ্যে আজকেও ব্যতিক্রম হলো না। আরশ সায়নীকে খাইয়ে দিচ্ছে আর সায়নীও চুপচাপ খেয়ে নিল, কোন কিছু বুঝতে দিল না। কিন্তু আগে যখন সায়নীকে আরশ খাইয়ে দিত তখন নিজের সায়নীর সাথে খেয়ে নিত, কিন্তু আজকে সে খেল না। তাই সায়নী জিজ্ঞাসা করলো, সায়নী আরশ তুমি খাবে না? আরশ খাবো। আসলে সীমা একা খাবে, তাই ভাবছিলাম ওর সাথে খাই, নয়তো ওর আবার ভাববে যে আমরা কেউ খেয়াল রাখি না ওর। সায়নী এর কথা বাড়ালো না, বললো ঠিক আছে। তারপর আরশ নাস্তা করে অফিসে চলে গেল আর সায়নী তার বোন সীমাকে ডাক দিল। সীমা, আপু কিছু বলবি? সায়নী, কিরে তোর মুখের এই অবস্থা কেন? সীমা, কেন আপু, কি হয়েছে? সায়নী, তোর মুখটা ফেকাসে দেখা যাচ্ছে, ফেসিয়াল করিস না। সীমা, না আপু, ফেসিয়ালের জন্য আমাকে কি টাকা দিবে? সায়নী, আরে আমি আছি না, এত টেনশন করিস কেন? শোন, আমি তোকে টাকা দিচ্ছি, তুই গিয়ে পার্লার থেকে ফেসিয়ালটা করে আয়। এত তাড়াতাড়ি করার কোন দরকার নাই, বলবি আস্তে ধীরে করার জন্য, কেমন? সীমা তো মহা খুশি। সীমা, ওকে আপু দে। সীমা চলে গেল। আর এইদিকে সায়নী কিছু লোককে নিয়ে আসে। সীমার ঘরে একটা ক্যামেরা লাগানো হয়, যা তারা দুইজনের মধ্যে কেউ বুঝল না। আর এইদিকে সায়নী তার শ্বশুর বাড়ি সবাইকে আসতে বলে কালকে। সায়নী বাবা আর সায়নীর সৎ মাকে আসতে বলে।
আর সে এটাও বলে তারা দুইজন যেন না জানে তাদের একটা সারপ্রাইজ দিবে তার জন্য। সায়নী ভাবছে আরুষের কথা। আরুষ যে তাকে এইভাবে তার সাথে বিশ্বাসঘাতকতা করবে সেই কখনো ভাবেনি। সায়নী মনে মনে বলছে, আরুষ তুমি আমার কাছে থেকে মুক্তি পেতে চাও, আমাকে বলতে পারতে, এমনটা না করতে পারতে। এই সব বলে সায়নী কান্নায় ভেঙে পড়ল। তখন তার মনে পড়ল তার মায়ের কথা। বহু বছর আগে তার মা তাকে ছেড়ে চলে গেছে না ফেরার দেশে। আজ যদি তার মা বেঁচে থাকতো তাহলে তার এই দিনটা দেখতে হতো না। তার মা মারা যায় ছোটবেলায়, তাকে রেখে চলে যায় আর সাথে করে নিয়ে যায় সায়নীর হাসি খুশি দিনগুলো আর ভালো থাকা। তার বাবাও একদিন এমন করে তার মাকে অনেক কষ্ট দেয়, অন্য মেয়ের সাথে সম্পর্কে নিযুক্ত হয়। তা মা সবটা জেনে শুনে কাউকে কিছু কখনো বলিনি, শুধু এইটাই চেয়েছে তার বাবা ভালো পথে যেন ফিরে আসে আর সে যেন পারে ফিরিয়ে আনতে। কিন্তু না, বাবা যখন এই শখ করে বাড়ি ফিরতো মা প্রতিবাদ করলে বাবা মার গায়ে হাত তুলতো, কিন্তু মা কিছু বলতো না, সবকিছু মুখ বুঝে সহ্য করে নিত। তারপর মা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে, কিন্তু বাবা তার এতটুকু খবর নেয়নি মার। দিনের পর দিন মা সবকিছু সহ্য করে যেত। একদিন মা হঠাৎ মারা যায়, ছেড়ে চলে যায়, তাকে রেখে যায় তার বাবার কাছে। সায়নী মা মারা যাওয়ার পর তার বাবার সাথে সে কথা বলা অফ করে দেয়, কারণ সে সব সময় ভাবে তার মা মরে যাওয়ার জন্য তার বাবা দায়ী। তাই সে সেই দিনের পর থেকে তার বাবার সাথে কথা বলা অফ করে দেয়। তার কিছুদিন পর তার বাবা আবার নতুন বিয়ে করে। ছোট থেকে সায়নী অবহেলা অনাদরে বড় হয়। সায়নী তার বাবার সাথে কথা না বললেও সায়নীর বাবা তার লেখাপড়ার দিক থেকে নজর দিত। সায়নীর বাবা বলছে পড়ালেখা করে যেতে। এইসব ভাবছে সায়নী আর নিজেই বলছে পাপ কখনো বাপকে ছাড়ে না। তার মার সাথে তার বাবা যেমন করেছে তার সাথে এমনটা হবে না, সে তার মতো আরেকটা সায়নী জন্ম হয়ে এইভাবে কষ্ট করুক, সেটা সে চায় না। পরের দিন সকালবেলা দরজা কলিং বেল বাজলো, আর সীমা দরজা খুলে দিয়ে তো অবাক হয়। সকালে কলিং বেল বাজলো আর দরজা খুলে সীমা অবাক হয়ে যায়, কারণ সীমার বাবা মা আর আরুষের বাবা মা আসছে, আর সাথে দুইজন লোক আসছে যাদের সায়নী আসতে বলছে। সায়নী একজনকে বলে ভিডিওটা অন করার জন্য, কালকে রাত তাদের কুকর্মে লিপ্ত ছিল। চলুন জেনে আসি কাল রাতে সায়নী কিভাবে বুঝলো। কাল রাতে সায়নী যখন ঘুমিয়ে থাকার অভিনয় করে শুয়েছিল তখন আরুষ ভেবেছিল যে সায়নী ঘুমিয়ে পড়েছে। আরুষ আসতে পারে সায়নী পাশে থেকে উঠে সীমার কাছে যায়, আর সায়নী তখন বলল আরুষ যাওয়ার পর, আরুষ যাও, আজকে দিন এইভাবে যাও, কাল থেকে আমাকে লুকিয়ে যেতে হবে না, তোমাকে মুক্তি করে দিব। কথাগুলো বলে সায়নী কান্নায় ভেঙে পড়ে। বর্তমান ভিডিওটা অন করার পর সবাই দেখে তো অবাক করে এই কাজ করবে কেউ কখনো ভাবেনি। আর এইদিকে আরুষের সীমা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর আরুষের মা মুখে শাড়ি আঁচল দিয়ে মুখ বুজে কান্না করছে। আরুষের মা আরুষের কাছে এসে ওর মুখে ইচ্ছে মতো গালে কতগুলো থাপ্পড় দিল আর বলল, তোর মতো কুলাঙ্গার ছেলে আমি আমার পেটে ধরেছিলাম, ভাবতে আমার এখন লজ্জা লাগছে, ইচ্ছে করছে তোকে মেরে আমিও নিজে মরে যাই। তারপর আরুষের মা সায়নীকে বলল, মা তুই আমাদের সাথে থাকবি, এই কুলাঙ্গারের সাথে তোকে থাকতে হবে না। এই সব কিছু সায়নী শুনছিল। এইবার সেই বলতে শুরু করলো, সায়নী মা আমি আপনাদের এখানে আসতে বলছি এই জন্য, আরুষ যার কাছে থেকে ভালো থাকবে, সুখে থাকবে, তার সাথে বিয়ে করিয়ে দেওয়ার জন্য। কারণ অশান্তি করে কোন লাভ নাই, তার কোন সমাধান হবে না, তাই আমি চাই আরুষ সীমাকে বিয়ে করবে। এত কখন আরুষ সবার কথা শুনছিল, সায়নী কথা শুনে সে আর চুপ থাকতে পারল না। আরুষ না সায়নী, আমি কখনো এটা পারবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে শান্তি দিতে চাও তো অন্যভাবে দেও, কিন্তু তোমার কাছে থেকে আমার সন্তানের কাছে থেকে আলাদা করো না। সায়নী আরুষ তুমি সীমাকে বিয়ে করবে, কারণ তোমার জন্য আমার বোনের সম্মান চলে গেছে, এখন তার সম্মান বাঁচানো তোমার দায়িত্ব। আর তুমি যদি এই বিয়ে না কর তাহলে আমি আমার সন্তানের ক্ষতি করব, তাই তোমাকে এই বিয়ে করতে হবে। তখন সায়নী ওর বোন সীমাকে জিজ্ঞাসা করলো, সায়নী সীমা আমি তোর কি ক্ষতি করেছিলাম যে তার জন্য তুই আমাকে আর আমার অনাগত সন্তানের এই অবস্থা করলি? সীমা কি ক্ষতি করছিস তুই জানিস? তাহলে শুন, বাবা আমার থেকে তোকে বেশি ভালোবাসে, আমার থেকে তোকে বেশি কেয়ার করে, তোর কথা বাবার মুখে বেশি থাকে। তুই বাবার সাথে কথা বলিস না দেখে বাবা কষ্ট পায়, কিন্তু কই আমি একদিন কথা না বললে উনি তো এমনটা করে না। আশেপাশে মানুষ তোকে বেশি পছন্দ করতো, আমাকে না তোর গুণগান বেশি বলতো, যা আমি সহ্য করতে পারছিলাম না।
তোর কথাতে যখন ঈশান ভাইয়া আমাকে পড়াতে আসতো ধীরে ধীরে তাকে আমার ভালো লেগে যায়, তাকে আমি আমার ভালোবাসার কথা জানালে উনি না করে দেয় আর বলে উনি আমাকে না তোকে বেশি ভালোবাসে। সবকিছুতে শুধু তোর নাম তোর গুণগান, যা আমি আর সহ্য করতে পারছিলাম না। তোকে আমার কখনোই সহ্য হতো না। আর তাই তোর সাথে ঈশান ভাইয়ার সম্পর্কটা আমি নষ্ট করে দিই, ঈশান ভাইয়ার কাছে তোকে খারাপ বানাই। সাইনি এইসব শুনে জ্বর জ্বর করে চোখ থেকে পানি ছেড়ে দিলে আর ধরে রাখতে পারল না। তারপর সাইনি বলল, সাইনি আমাকে তুই এতটা ঘৃণা করতি, কিন্তু আমি তো তোকে কখনো সৎ বোন হিসেবে দেখিনি। নিজের বোনের মতো করে ছোট থেকে লালন পালন করে বড় করি। আমাকে তুই সহ্য করতে পারতি না, তুই আমাকে বললে পারতি সবকিছু তোকে করে দিতাম। তারপর সাইনি তার বাবাকে বলে, জানো বাবা, পাপ কখনো বাপকে ছাড়ে না। তুমি যখন মেয়েদের নেশায় মগ্ন থাকতে মা তখন তোমাকে ছাড়ানো অনেক চেষ্টা করে, কিন্তু তুমি দিনের পর দিন মা উপরে অত্যাচার করতে। তুমি যখন অন্য মেয়েদের সাথে মিলামিশা করতে মা সব জেনে শুনেই চুল থাকতো, কাউকে কখনো কিছু জানতে দেয়নি। মা যখন অসুস্থ হয়ে পড়েছিল তুমি তখনও মার একটু খবর নিয়ে দেখনি কেমন আছে উনি। যখন সে জানতে পারলো মার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে তখনও তুমি তার কোন চিকিৎসা করানি, ভেবেছিলে মরে যাবে, তার চিকিৎসা করেই কি হবে। আমার নানুর বাড়ির মানুষ যখন চেষ্টা করলো তাকে ভালো করে তোলার তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। কিন্তু তখন মায়ের তোমার ভালোবাসা দরকার ছিল, কিন্তু তুমি তাও তাকে দেওনি। আসলে কি জানো বাবা, সায়েন্সের ভাষায় একটা কথা আছে যে নিজে থেকে বাঁচতে চায় না তাকে কিভাবে বাঁচানো যায়। তাই তো সে চলে গেল আমাকে একা করে। আজ যদি মা বেঁচে থাকতো তাহলে আমার এই দিন দেখতে হতো না। আর আমার মার মরে যাওয়ার জন্য তুমি দায়িত্বে, সেই দিনের পর থেকে আমি তোমার সাথে কথা বলা অফ করে দেই। কিন্তু তুমি কি করলে, মা মরে যাওয়ার 1 মাসের মাথায় তুমি নিয়ে এলে আমার জন্য সৎমা। 4 বছর ঘুরতে না ঘুরতে সীমা আসে এই দুনিয়াতে। যেই সময় ছিল আমার খেলাধুলা করার বয়স, সেই বয়সে আমি আরেকটা শিশুকে লালন পালন করে বড় করি। আচ্ছা বাবা, আমি কি এতটাই অপায়া যে আমার সাথে এমনটা হতে হলো? তুমি মার সাথে যেমনটা করেছিলে আজ আমার সাথে ঠিক তেমনটা হলো। কথায় আছে না বাবা, পাপ কখনো বাপকে ছাড়ে না, তাই দেখ আমাকে ছাড়েনি। কথাগুলো বলে সায়নী মাটিতে বসে পড়ল। আজ 20 বছর পর সায়নীর মুখ থেকে বাবা ডাকটা শুনতে পেল, কিন্তু কখনো ভাবেনি এইভাবে তাকে শুনতে হবে। তার বুকটা ফেটে যাচ্ছে কিন্তু কাউকে বুঝতে দেয়নি। তারপর আরশার সীমা বিয়ের কাজ শুরু করলো সায়নী, কারণ এই বিয়ে কারো ইচ্ছে ছিল না। তাই সায়নী আর তার সৎ মা মিলে সবকিছু করছে। সীমা আর সীমার মা তো মহা খুশি, কারণ রাজা সহ রাজ্যে পেয়েছে। সীমা আর আরশের বিয়েটা ধুমধামে দেয় সায়নী, কোন কিছুতে কমতি রাখেনি সায়নী। সারাদিনের ক্লান্তি শেষে সায়নী বিছানায় এসে শুয়ে নেয়, কারণ তার সাজানো সংসারটাকে ছেড়ে চলে যেতে হবে। তাই দেখে সায়নী চোখ বেয়ে 1 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তারপর তার পছন্দ সেই জায়গাটা বসে শেষবারের মতো 1 গ্লাস কফি নিয়ে বসে খাইছিল আর অতীতের কথা ভাবছিল। আজ সে বড্ড ক্লান্ত। ছোটবেলা থেকে যুদ্ধ করতে করতে আজ সে পরিশ্রান্ত। মায়ের কোলে মাথা রেখে শুয়ে খুব কাঁদতে ইচ্ছে করছে সায়নীর। ছোটবেলায় খেলতে গিয়ে ব্যথা পেলে মায়ের কোলে শুয়ে কাঁদতে সায়নী। আর মায়ের যেন চোখের মনি ছিল সে। এত বড় দুনিয়াতে তারা যেন দুজন দুজনের ছিল। সারাদিনের সব কাজের শেষে মা সায়নীকে বুকে আগলে ঘুমাতেন, আর সায়নীও ছিল তেমনি সারাদিন মায়ের আঁচল ধরে ঘুরত। বন্ধুরা একে ডাকতো মা নেওটা। তাতে অবশ্য সায়নীর কিছু যেত আসতো না। 5 বছর বয়সে মা রেখে চলে গেলেন। এরপর সায়নীর জীবনটা যেন মরুভূমি হয়ে গেল। মা মরে যাওয়া পর নানা তাকে রেখে দেয়, কিন্তু সেইখানেও তার কপালে এতটা সুখ কপালে সইল না। মা মরে যাওয়া কিছু মাসখানেক পার হতে পারেনি, নানা মারা গেল। নানা বাড়ি থেকে মামারা ফেরত পাঠিয়ে দিল তাকে। ওদিকে মায়ের কবরটা যে নানা বাড়িতেই রয়ে গেল। সায়নীর খুব ইচ্ছে হতো মায়ের কবরের কাছে গিয়ে মাকে খুব আদর করতে। মাঝরাতে তার মনে হতো মা যেন ডাকছে। বৃষ্টি হলে তার মনে হতো মা যেন ভিজে যাচ্ছে, কত কষ্ট হচ্ছে মায়ের। তাই মাঝরাতে ঘর থেকে বের হয়ে সে নিজেও ভিজত, যাতে মায়ের সাথে বৃষ্টিতে ভেজার কষ্টটা ভাগ করে নিতে পারে। এরপর 1 মাসের মাথায় বাবা নিয়ে এলেন তার জন্য ছোট মাকে। না ভদ্রমহিলা, তার গায়ে কখনো হাত তুলেনি, তবে যে ব্যবহার আর ভাষা ব্যবহার করতেন তার থেকে বুঝিমারিদের ভালো ছিল। এভাবে কেটে গেল বছর খানিক। ততদিনে সে ছোট্ট মেয়েটি সংসারের অনেক কাজ শিখে গিয়েছিল। এরপর ছোট মা জন্ম দিলেন সীমাকে। অঘোষিতভাবেই সীমার দায়িত্ব এসে পড়ল সায়নীর উপরে। অতটুকু বাচ্চা যা শৈশবটাকে উপভোগ করার কথা ছিল, কিন্তু সে নিজেই একটা বাচ্চাকে সামলাতো।
এভাবেই কেটে যায় বেশ কয়েক বছর। সায়নী এত কিছুর মাঝেও পড়াশোনা ছাড়েনি। তাতে অবশ্য সায়নীর বাবারও কিছু কৃতিত্ব ছিল, তবুও বাবার সাথে আর কখনো কথা বলেনি সায়নী। কারণ মনে মনে বাবাকেই তার মায়ের খুনি জানত সে। এইচএসসি পর এলাকার পাবলিকে চান্স হলো সায়নীর। ভার্সিটিতে গিয়েই যেন নতুন জীবনের সূচনা হলো সায়নীর। যে সায়নী হাসতে ভুলে গিয়েছিল, হাসি আনন্দ যেন তার পায়ে লুটোপুটি খাচ্ছিল। তার আনন্দে এক নতুন মাথা যোগ করলো ঈশান। খুব অনানুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল তাদের প্রেম, কিন্তু তারা দুজন জানত তাদের মধ্যে কত ভালোবাসা। ঈশান সায়নীকে এত ভালোবাসত যে মুখ দেখে সায়নীর মনের কথা বুঝে ফেলত। এমন অনেক দিন হয়েছে সায়নী না খেয়ে ক্যাম্পাসে যেত, আর ঈশান মুখ দেখে বুঝে ফেলত। অগত্যা সায়নীকে খেতেই হতো। নিজের টিউশনির টাকা দিয়ে সায়নীর ছোট ছোট স্বপ্ন পূরণ করত ঈশান। সায়নীও মাঝে মাঝে রান্না করে নিয়ে যেত ঈশানের জন্য। ঈশান অবশ্য সেসব নিজের হাতে খেত না, সায়নীকে খাইয়ে দিতে হতো। ঈশানে একটা বাইক ছিল। মাঝে মাঝে ক্লাস ফাঁকি দিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়তো দুজন, অচেনা এলাকায় ঘুরতো, রাস্তার ধারের দোকানে চা খেত দুজন। মাঝরাতে ফোনে ফিসফিস করে কথা বলতো দুজন। কত শত স্বপ্ন বুনতো তারা। তারা ঠিক করে রেখেছিল প্রথম সন্তান মেয়ে হলে নাম রাখবে সুস্মিতা। তারপর অবশ্য সব এলোমেলো হয়ে গেল। ঈশান বিদেশ চলে গেল স্কলারশিপ নিয়ে। কথা ছিল ফিরে এসে বিয়ে করবে সায়নীকে, কিন্তু এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে সায়নীকে পছন্দ করে ফেলে আরশ। বিয়ের প্রস্তাব পাঠায় সায়নীর ছোট মাকে। ছোট মা অবশ্য চায়নি এত ভালো ঘরে পড়ুক সতীনের মেয়ে। তবে এই বিয়েটা ছিল সীমার কাছে তুরুপের তাস সায়নী ঈশানকে আলাদা করার জন্য। তাই মা বাবাকে সে নিজেই রাজি করায়। এরপর সায়নীকে না জানিয়ে বিয়ের আয়োজন করা হয়। সায়নী যতক্ষণে বুঝতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। নিজের ফোনটা খুঁজে পায়নি সায়নী, কারণ সীমা সেটাকে লুকিয়ে ফেলেছিল, আর সীমার কড়া পাহারায় পালাতে পারেনি সে। অবশেষে বিয়েটা হয়ে যায় সায়নী আর আরশের। আর সীমা ঈশানকে জানায় বড়লোক দিকে ঝুলে পড়েছে সায়নী। সীমার অনেক বুঝানোতে ও অপেক্ষা করেনি ঈশানের জন্য। এরপর থেকে ঈশান ঘেন্না করতে শুরু করে সায়নীকে। একদিন অবশ্য ফোন করে অকথ্য ভাষায় গালাগালি দিয়েছে সায়নীকে। সেসব মনে করলেই সায়নীর দু চোখ জলে ভরে ওঠে। অতীতের স্মৃতি রোমন্থন করছিল সায়নীকে। হুঁশ ফিরল আরশের ডাকে। আরশ, মহারানী একা একাই কফি খাচ্ছ যে? সায়নী, আমি আর ধোকা পাবো কোথায়? তাচ্ছিল্যের সুরে। আরশ, আচ্ছা, আমাকে কি শেষ একটা সুযোগ দেওয়া যায় না আমার সন্তানের কথা ভেবে? আমার না খুব কষ্ট হচ্ছে, আমি সীমাকে বিয়ে করতে চাই না। আমি তোমাকে খুব ভালোবাসি মহারানী। সায়নী, ভালোবাসার মানে তুমি বুঝো না মিস্টার আরশ। ভালোবাসা হয় পবিত্র, নিষ্পাপ। ভালোবাসলে মানুষ সামান্য শারীরিক চাহিদাকে তুচ্ছ ভাবে। ভালোবাসায় কোন ধোঁকা থাকে না থাকে, একে অপরের প্রতি বিশ্বাসের ভরসা। যা তুমি হারিয়েছ। আমি আর কথা বাড়াতে চাই না, আসি। আরশ কোথায় যাবে? বাবা মায়ের সাথে গ্রামের বাড়িতে। সায়নী, কয়েক ঘন্টা আগে ডিভোর্স পেপারে সাইন করে আমার ব্যাপারে জানার অধিকারটুকু তুমি হারিয়েছ। আমাকে আর আমার সন্তানকে ভাগ্যের হাতে ছেড়ে দাও। সায়নী আর দাঁড়ায়নি, কারণ সে জানে এই মানুষটা তাকে ছাড়া অচল। খুব ভালোবাসে তাকে, কিন্তু বিশ্বাসঘাতকতা করে অনেক বড় অন্যায় করেছে সে, আর সেজন্য এটাই তার শাস্তি। তাকে বাকি জীবনটা তাকে সায়নী আর নিজের সন্তানকে ছাড়া বাঁচতে হবে। হ্যাঁ, শেষমেশ বিয়েটা হয়ে গেল আরশের আর সীমার। কথা ছিল সায়নী আরশের বাবা মায়ের সাথে এদের গ্রামের বাড়িতে ফিরে যাবে। কিন্তু সায়নী তাদের সাথে যাবে না, কারণ জানে সে সেখানে গেলে আরশ তার কাছে যাবে। সায়নী চায় না তার জন্য তার বোনের সংসারটা নষ্ট হয়ে যাক। তাই ভোরের আলো ফোটার আগে সায়নী বাড়ি ছেড়ে চলে গেল একা একা। প্রথম এলো গ্রামের নানা বাড়িতে। মায়ের গর্ভটা তাকে খুব টানছিল। এরপর পা বাড়ালো অচেনা অজানা পৃথিবীর দিকে, যেখানে ভাগ্য তাকে নিয়ে যায়। কেন পিরিতি বাড়াইলে রে বন্ধু, ছেড়ে যাইবা যদি? কেমনে রাখিব তোর মন আমার আপন ঘরে? বাধিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি? বেকুনিতে বসে সিগারেটের ধোঁয়া উড়েছে আর ভাবছে সায়নীর কথা। সারাদিন সারা শহর খুঁজে বেরিয়েছে, আরশ কোথায় খোঁজ পায়নি তার মহারানীর। সে ভাবছে একা একটা মেয়ে কোথায় যেতে পারে, তাও আবার 5 মাসের পেট নিয়ে। আজ যদি সে সামান্য ত্যাগ করতে পারত, তাহলে তার আজকে এই দিন দেখতে হতো না।
সে তার স্ত্রী আর সন্তানকে নিয়ে একসাথে থাকতে পারত। আজ নিজের উপরে খুব ঘেন্না লাগছে আর সে সামান্য শারীরিক চাহিদাকে সে ত্যাগ করতে পারল না। নিজের চিন্তা দেশে ডুবেছিল আরস। কারো কথায় নিজের জগতে ফিরে আসে আরস। সে দেখে সীমা কপি নিয়ে দাঁড়িয়ে আছে। সীমাকে দেখে তার রাগ আরো বেড়ে যায়। আরস, তুই তুই এখানে কেন? সীমা, তোমার কপি। আরস, তোকে আমি বলেছি কপির কথা। সীমা, তুমি তো এই সময় কপি খাও, তাই তো নিয়ে এসেছি। আরস, হ্যাঁ খাই, কিন্তু তোর কাছে আমি এখন কপি চেয়েছি। আর আমি তোর হাতে কখনো কপি খেয়েছি? আমি তো আমার মহারানীর হাতে কপি খাই। তুই এখন থেকে চলে যা, তোর কপি তুই খা। সীমা, এই তুমি আমাকে তুই তুই করে বলছো কেন? এইরকম ব্যবহার করছো কেন? আরস, বলবো তোর কি? নষ্টা মেয়ে কোথাকার। সীমা, এই দেখ, আমাকে নষ্টা মেয়ে বলতে আসবে না। তুমি নিজেই তো গেছো নিজের শরীরে জ্বালা মিটাতে, এতে আমার দোষ কোথায়? আর তোমার মহারানী এত সহজে সবকিছু মেনে নিল। দেখো গিয়ে, মনে হয় নিজের আগের প্রেমিক ফিরে এসেছে, তাই তোমাকে রেখে চলে গেছে। এটা হয়তো তার অজুহাত কিভাবে তোমার থেকে আলাদা হতে পারবে। এই নাও তোমার কপি, মন চাইলে খেয়ে নিও। আরস কপির গ্লাসটা ছুঁড়ে মারে আর গ্লাসটা ভেঙে দুই খণ্ড হয়ে পড়ে। আর সীমা সেই শব্দে ভয় পেয়ে যায় আর 2 পা পিছিয়ে যায়। এর মধ্যে সীমার ফোনে কল আসে। সীমা তারা হুড়া করে ফোনটা রিসিভ করে। ও পাশ থেকে যা শুনলো তা শুনে সীমার হাত থেকে ফোনটা পড়ে যায়। আর তাড়াতাড়ি করে সীমা আবার আরসের কাছে যায়। সীমা, আরস। আরস, তুই আবার এসেছি। আমাকে কি তুই শান্তিতে থাকতে দিবি না? সীমা, আরস সর্বনাশ হয়ে গেছে। আরস, তোদের আবার কিসের সর্বনাশ হবে? যা হবার তা তো আমার হয়েছে। সীমা, আরস বাবা নাকি সুইসাইড করেছে, আমাদের এখনই বাসায় যেতে হবে, চলো। আরস, তোর বাবা লাগে, তুই যা। আমার মহারানীর সাথে তার কোন সম্পর্ক নাই, তার সাথে আমারও কোন সম্পর্ক নেই। আর তোর বাবার জন্য আমার মহারানীর জীবনের আজকে এই কষ্ট সহ্য করতে হয়েছে। তোর বাবা বাঁচুক বা মরুক, তাতে আমার কিছু আসে যায় না। আমি তাকে দেখতে যাব না, যেতে হলে তুই যা। কারণ তোর বাবা লাগে, তুই যা। সীমা আর আরসের সাথে কোন কথা বাড়ালো না। সেই চলে গেল তার বাবার বাড়ি। সীমা চলে গেছে তার বাবার শেষ দেখতে, আর এইদিকে আরসের জন্য একটা চিঠি এলো। আরসের বুঝতে বাকি রইল না, এটা কার চিঠি, কার কাছে থেকে এই চিঠিটা এসেছে। চিঠিটা পেয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস নিল আরস। আর এইদিকে মাস 4 হলো দেশে ফিরেছে ঈশান। যদিও দেশের ফেরার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না তার, তবুও মায়ের জন্য ফিরতে হয়েছে তাকে। দেশে আসার পর থেকেই সায়নীর স্মৃতি থেকে তাড়িয়ে নিয়ে বেরিয়েছে। এইভাবে চলতে থাকলে সে হয়তো সুস্থ থাকতে পারবে না। তাই বাড়ি ঘর সব ছেড়ে সে মা বাবাকে নিয়ে সিলেট শহরে চলে এসেছে। এখানে এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে বড় পদে চাকরি পেয়েছে সে। সেই সাথে বাংলো আর গাড়িও পেয়েছে। আজ সে একজন ধনী লোক। তার কাছে সব আছে, নেই শুধু তার মহামূল্যবান সম্পদ। তার প্রেয়সী যার জন্য এত কিছু করেছিল সে। সায়নী হয়তো এতদিন স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করছে, কিন্তু তার পৃথিবীটা মরুভূমি হয়ে গেছে। ঈশানের মায়ের মধ্যে ছেলের জন্য পাত্রী পছন্দ করে ফেলেছেন। পাত্রী হিসেবে নিজের বোনের মেয়েকে বেছে নিয়েছেন তিনি। ঈশান অবশ্য তাতে আপত্তি না করলেও আগ্রহী নয়। তাই ঈশানের মা তাদের সাথে নিজের বোনের মেয়ে ইলিনকে নিয়ে এসেছেন সিলেট শহরে, যাতে কাছাকাছি থেকে ঈশান আর ইলিনের মধ্যে প্রেমটা তৈরি হয়। আচ্ছা, বিয়েতে কি অনেক কিছু দিতে হয় সায়নী? সায়নী কই না তো। ঈশান, কিন্তু আমি ওই যে দেখি একটা লাগেজ ভরা জিনিস দেয় ছেলেপক্ষ বিয়েতে। আচ্ছা, আমি যদিও ওর কিছু না দিতে পারি, তুমি কি আমাকে বিয়ে করবে না? সায়নী, দূর পাগল, আমার এত কিছু লাগবে না। শুধু একটা লাল টুকটুকে শাড়ি আর একটা নাকফুল দিও, ব্যাস, আমার আর কিছু লাগবে না। তুমি থাকলে আমার হবে। ঈশান, আচ্ছা তাহলে আমি বিদেশ থেকে ফেরার সময় নাকফুল আর শাড়ি আনবো। সায়নী, ঠিক আছে। হ্যাঁ, ঈশান তার কথা রেখেছে। ফেরার সময় নিয়ে এসেছে লাল টুকটুকে বিয়ের শাড়ি আর একটা নাকফুল। কিন্তু কথা রাখেনি সায়নী। সে লাল টুকটুকে শাড়ি পরে ফেলেছে, তবে অন্যের বধূ সাজে। ঈশানের আনা শাড়ির জন্য অপেক্ষা করেনি। তবুও ঈশান এসব কিনেছে।
হয়তো পৌঁছে দিবে সায়নীর শ্বশুর বাড়ি। হাজারো হলেও এইসব কিছু হবার চায়নি। সায়নীকে সে দেখাতে চায় সে সায়নীর মতো বেইমান নয়। কেন সায়নী এভাবে আমার ভালোবাসা নিয়ে খেলা করলে? আমার আর বাড়ি গাড়ি টাকা পয়সা সব আছে, কিন্তু যার জন্য এসব করা সে তো নেই। প্রেয়সীর সুখের জন্য সাম্রাজ্য গড়েছি আমি, কিন্তু আমার প্রেয়সী আর অন্য কারো। আর কয়েকটা দিন কি অপেক্ষা করা যেত না সায়নী? এত লোভ তোমার। আগে যদি তোমার আসল রূপ জানতে পারতাম তাহলে এই বিয়েটা খুব সহজে মেনে নিতাম। তোমার জন্য ইলিনের সাথে সারাটা জীবন শুধু অভিনয় করে যেতে হবে আমার। ঈশানের হুঁশ ফিরল ইলিনের ডাকে। ইলিন, ঈশান ভাইয়া, ব্যস্ত আছো নাকি? ঈশান, না। কি কিছু বলবে ইলিন? ইলিন, আমার তোমার সাথে কিছু কথা ছিল। একবার কি একটু ছাদে আসবে? ঈশান, হ্যাঁ চলো। চিঠির খাম খুলতেই আরশ বুঝতে পারলে চিঠিটা লিখেছেন সায়নীর বাবা। খুব সম্ভবত ভদ্রলোক সুইসাইড করার আগে চিঠিটা পোস্ট করেছেন। খাম খুলে আরশ পড়তে শুরু করলো। বাবা আরশ, তুমি যখন এই চিঠিটা পড়ছো হয়তো আমি তখন বড়কালে পাড়ি জমিয়েছি। ছোটবেলা থেকে শুনে এসেছি আত্মহত্যা মহাপাপ। কিন্তু দেখো আজ আমাকে সেই রাস্তাটাই বেছে নিতে হয়েছে। তোমাকে যাতে এই একই রাস্তা বেছে নিতে না হয় সেই জন্য চলে যাওয়ার আগে তোমাকে কয়েকটা কথা বলতে ইচ্ছে হলো। সেই সাথে আমার জীবনের সব থেকে বড় সত্যি তোমাকে জানাতে চাই আমি যখন 25 বছরের যুবক, আমার মা পছন্দ করে ঘরে এনেছিলেন সাইমির মা শায়লাকে। মেয়েটা দেখতে যতটা মিষ্টি ছিল তার স্বভাব ছিল আরও মিষ্টি, ঠিক আমার সায়নী মায়ের মতো। কথায় আছে মানুষ দাঁত থাকতে তাদের মর্যাদা বুঝে না। আমিও বুঝিনি। রাত দিন খারাপ সঙ্গে ডুবে থাকতাম। শায়লা অনেক চেষ্টা করেছে আমাকে ফিরিয়ে আনতে ভালো পথে, কিন্তু কেন জানি বছর 2 পেরোনোর পর ওকে আর আমার ভালো লাগতো না, হতে পারে মোহ শেষ হয়ে গিয়েছিল। তারপরও মেয়েটা আমার যত্নের কোন অবহেলা করতো না। মেয়েটা যে ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছিল সেটাও আমাকে বুঝতে দেয়নি। ওর যখন চিকিৎসার প্রয়োজন ছিল, ভালোবাসার প্রয়োজন ছিল, আমি তখনও ভাবতাম ও বুঝি নাটক করেছে, ওর কিছুই হবে না। তারপর আমার সব ধারণা ভুল প্রমাণ করে ও চলে গেল না ফিরার দেশে। ভেবেছিলাম মেয়েটা নিয়ে জীবন কাটাবো, কিন্তু মেয়েটা কথা বলা বন্ধ করে দিল। এরপর খুব একা লাগতো। হাজারো হলেও পুরুষ মানুষ, করে ফেললাম দ্বিতীয় বিয়ে। আর সেটা ছিল আমার জীবনে সব থেকে বড় ভুল। সীমার মা সচ্চরিত্র মহিলা ছিল না। ওর আগে থেকেই সম্পর্ক ছিল ওর চাচাতো ভাইয়ের সাথে। শুধু লোভে পড়ে বিয়ে করেছিল আমাকে। বিয়ের পর ওরা ওদের সম্পর্ক চালিয়ে যায়। লোকটার যাতায়াত ছিল আমার বাড়িতে। আমি সেসবও মেনে নিয়েছিলাম, কারণ অতীতে আমিও অনেক পাপ করেছি। আমার জীবনের সব থেকে বড় সত্যিটা যা কাউকে বলিনি, আর তোমাকে বলেছি। আর সীমা আমার সন্তান না। সীমা ওর মা আর তার চাচাতো ভাইয়ের পাপের ফসল বলতে পারো। এর থেকে বড় শাস্তি কোন পুরুষের জন্য আর কি হতে পারে? তোমাকে এত কিছু জানানোর কারণ একটাই, আমার মতো ভুল তুমি করো না। সীমা ঠিক ওর মায়ের মতো হয়েছে, তোমার জীবনটা ছাড়খাড় করে দিবে। আর তাছাড়া তোমাদের ডিভোর্স কার্যকর হয়নি, কারণ সাইনি অন্তঃসত্ত্বা, আর অন্তঃসত্ত্বা অবস্থায় ডিভোর্স হয় না। তাই তুমি সাইনি মাকে খুঁজে বের করে নিয়ে এসো। তোমার সন্তানকে পিতৃহীন হতে দিও না। আর আমার মাটাকে অতীতের সব দুঃখ কষ্ট ভুলিয়ে দিও তোমার ভালোবাসা ছোঁয়ায়। ইতি এক হতভাগ্য বাবা। আরশের 2 চোখ ভিজে গেছে। একটা মানুষ এতটা কষ্ট পুষে রেখেছিল মনে। আরশ মনে মনে ঠিক করলো, সে সায়নীর বাবার মতো ভুল করবে না। আকাশ পাতাল খুঁজে হলেও ফিরিয়ে আনবে নিজের স্ত্রী সন্তানকে। দরকার হলে যতক্ষণ না সায়নী ফিরবে সায়নীর পা ছাড়বে না সে। আর এদিকে ঈশানের মা আমেনা বেগম দেখলেন ঈশান আর ইলিন একসাথে ছাদের দিকে যাচ্ছে। এই দেখে তার খুশি যেন আর ধরে না। তার মানে ছেলে মেয়ে দুটোর মধ্যে ভাব ভালোবাসা জমতে শুরু করেছে। আর এইদিকে ছাদের এসে 2 জমে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে ঈশান আর ইলিন। কারো মুখে কোন কথা নেই। প্রথমে ঈশান মুখ খুলল। ঈশান, কি হলো ইলিন? কিছু বলছো না যে? তুমি আমাকে কিছু বলতে চেয়েছিলে, রাইট? ইলিন, আসলে কি দিয়ে শুরু করবো বা তুমি কিভাবে নিবে বুঝতে পারছি না।
আর সত্যিটা বলতে ভয় লাগছে, কিন্তু না বলেও কোনো উপায় নেই। বিয়ের ডেট এগিয়ে আসছে। ঈশান হবু স্বামী হিসেবে বলতে সংকোচ বোধ হলে বড় ভাই হিসেবে বলো। আগে তো আমি তোমার খালাতো ভাই। ইলিন, আসলে এই বিয়েটা আমি করতে পারবো না। ঈশান, কেন? ইলিন, আমার একটা রিলেশন আছে 3 বছর রানিং, আর আমি ওকেই বিয়ে করতে চাই। ঈশান, বাসায় বলেছ? ইলিন, হেলা হয়নি, এই জন্যই বাবা এখানে পাঠিয়ে দিয়েছে। বাবা মাকেও ওকে মনে নেয়নি। ঈশান, কিন্তু কেন? ইলিন, ও একটা বেসরকারি কোম্পানিতে জব করে। ঈশান, আমি তো বেসরকারি কোম্পানিতে জব করি। তাহলে? ইলিন, আসলে ও ক্লারিক্যাল পোস্টে জব করে, আর ফ্যামিলির অবস্থা ওর খুব ভালো না। ঈশান, তুমি মানিয়ে নিতে পারবে তো? খালু তোমাকে হাইফাই ভাবে মানুষ করেছে। ইলিন, আমি পারবো। তাছাড়া ও অনেক মেধাবী ছেলে। আমি জানি ও আরও ভালো কিছু করে দেখাবে। ঈশান, ঠিক আছে, আমাদের বিয়ের জন্য ঠিক করা ডেটেই ওর সাথে তোমার বিয়ে হবে। ইলিন, কিন্তু বাড়ির সবাই? ঈশান, আমি আছি তো, আমি সব ম্যানেজ করে নিব। ইলিন, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ভাইয়া, একটা কথা জিজ্ঞাসা করি, যদি কিছু মনে না করো? ঈশান, কি কথা বলে ফেলো? ইলিন, তুমি সাইনি আপুকে ভুলতে পেরেছ? ঈশান, পরের বউকে মনে রেখে কি লাভ বলো তো? তাছাড়া বিশ্বাসঘাতকেরা ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। ইলিন, তাহলে শাড়ি আর নাকফুল কার জন্য এনেছ? আমি কিন্তু দেখে ফেলেছি, আর আমি জানি ওগুলো কার জন্য আনা, তবে কেন মুখে স্বীকার করছো না? আচ্ছা, একটা কথা বলো তো, যদি এমন কিছু জানতে পারো সায়নী আপু পরিস্থিতির শিকার ছিল। ঈশান, তাতেও তো সত্যিটা বদলে যায় না, ও তো পরের বউই থাকবে। ইলিন, হুম, তবে কি জানো আপুর কপালটা পোড়া, না হলে তোমাকে পেয়ে হারাতো না। ঈশান, তুমিও তো পেয়ে হারাচ্ছ। ইলিন, কি? ঈশান, কিছু না, আই এম জাস্ট জোকিং। আচ্ছা শুনো, এখান কাউকে কিছু বলার দরকার নাই, যা বলার আমিই বলবো। ইলিন, আচ্ছা, চলো নিচে যাই। ঈশান, তুমি যাও, আমি আসছি। আজ অনেকগুলো দিন হয়েছে সাইনি চলে গেছে ঈশানের জীবন থেকে, তবুও ঈশান ভুলতে পারিনি তাকে। প্রথম ভালোবাসা হয়তো এত সহজে ভোলা যায় না। সেই চোখ, সেই মুখ, সেই অভিমান, সেই পাগলামি হয়তো ঈশান কখনো ভুলতে পারবে না। ফোন ধরতে দেরি হলে কেঁদে ভাসাতো মেয়েটা তারপর যথারীতি ফোন দিত ঈশানের রুমমেটকে। নিজের প্রথম টিউশনির টাকা দিয়ে ঈশানের জন্য একটা মানিব্যাগ কিনেছিল সাইনি। ঈশান আজও সেই মানিব্যাগটাই ব্যবহার করে। সবই আগের মতো আছে, শুধু পাল্টে গেছে সাইনি হয়তো এখন সুখে ঘরকন্যা করছে। ঈশান ভাবছে, সাইনি থেকে ফাঁকি দিয়ে হয়তো এখন স্বামীর সাথে সুখে সংসার করছে। ঠিক সেই মুহূর্তে সাইনি নিজের জীবন সংগ্রামে ব্যস্ত। ফুটবল শরীরে সারাদিনের ক্লান্তিকর জার্নি শেষ করে সাইনি এসে পৌঁছেছে নিজের গন্তব্যে। সৃষ্টিকর্তা যখন একটা রাস্তা বন্ধ করে দেন, তখন হাজারটা নতুন রাস্তা খুলেও দেন। সায়নীর কাছে সেই নতুন রাস্তার নাম নোভা। সায়নীর ছোটবেলার বান্ধবী নোভা। স্কুল কলেজে একসাথেই পড়েছে তারা, উচ্চ মাধ্যমিকের পর তাদের রাস্তাটা আলাদা হয়ে গেছে। তারপরে অবশ্য বেশ কয়েক বছর যোগাযোগ ছিল না। গেল বছর একটা গেট টুগেদারে আবার তাদের দেখা হয়েছে। নোভা খুব গরিব ঘরের মেয়ে ছিল। অনেক কষ্টে পড়াশোনা শেষ করে এখন একটা কোম্পানিতে চাকরি করে। বিধবা মাকে নিয়ে একটা বাসা ভাড়া করে সেখানেই থাকে সে। বিয়েটা অবশ্য করা হয়ে ওঠেনি এখনো। তাতে অবশ্য নোভার আর ওর মায়ের কারো কোন মাথা ব্যথা নেই। সাইনি এসে উঠেছে নোভার কাছে। তার অবশ্য দুইটা কারণ আছে। প্রথমত, সাইনি জানে এই অবস্থায় সঠিক সাহায্যটা সে নোভার কাছেই পাবে, আর দ্বিতীয়ত, আরশের সাথে নোভার তেমন আলাপ নেই। তাই আরশের যাই হোক নোভার কাছে নিতে পারবে না। এতগুলো দিনের সংসার জীবনে এতটুকু অন্তত জানে সাইনি, আর যাই হোক আরশ হাত গুটিয়ে বসে থাকবে না। কিছুক্ষণ আগে বাস টার্মিনাল থেকে সায়নীকে গিয়ে নিয়ে এসেছে নোভা। মা মেয়ের যেন সায়নীকে দেখে আর ধরে না। সত্যি মানুষ দুইটা বড্ড আন্তরিক। নোভা, পথে আসতে কোন অসুবিধা হয়নি তো তোর? সায়নী, একটু হয়েছে আর কি। অচেনা জায়গা, তারপর এতটা দূর, বড্ড ক্লান্ত লাগছে রে। নোভা, সে তো বুঝতেই পারছি, মা তো বারবার ঘরে বাইরে করছে। তোর চিন্তায় আমার ঘুম হারাম করে দিয়েছে।
সাইনি আন্টি মানুষরা খুব ভালো রে। আচ্ছা, আমি তোদের খুব অসুবিধা ফেলে দিলাম না? নোভা, হ্যাঁ ফেলেছিস। এইবার দূর হ কুত্তি। সাইনি রায় দেখাচ্ছিস কেন? নোভা, তা দেখাবো না? আমি আর মা ছাড়া তো আমাদের কেউ নেই, তুই আসবি শুনে মাঝে খুশি হয়েছে। সাইনি, হ্যাঁ কিন্তু আমি একা হলে কথা ছিল, এই অবস্থায় এসে তোদের বিড়ম্বনায় ফেললাম। আচ্ছা শোন, আমার আর একটা উপকার করবি প্লিজ? নোভার, হ্যাঁ জানি ম্যাডাম, আপনি কি বলবেন? চাকরি খুঁজে দিতে বলবেন তো? সাইনি, তুই কি করে জানলি এটাই বলবো? নোভা, সেই ছোটবেলা থেকে দেখছি তোকে, তোর আত্মসম্মানবোধ সম্পর্কে জানি আমি, আর ব্যবস্থাও করে ফেলছি। সাইনি, সত্যিটা কি ব্যবস্থা শুনি? নোভা, জানিস তো আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি অ্যাজ এ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। প্রাইভেট হলেও অবশ্য কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে। তবুও বসকে বলেছি, বসও বলেছে প্রপার একটা ইন্টারভিউ নিবে, ঠিক মনে হলে আপাতত একটা পোস্ট দেবে, পরে অবশ্য পার্মানেন্ট করে নেবে। দেখে নিস চাকরিটা হয়ে যাবে। আমার বস খুব রাগী মানুষ, অফিসের সবাই খুব ভয় পায় ওনাকে, কিন্তু জানিস মানুষটার ভিতরে খুব দয়ালু। সাইনি, বাবা, বসের নামে এক ঢোক পানি বেশি খাচ্ছিস। তা তোদের বসের নাম কি? এমন সময় নোভার মা নাস্তা নিয়ে ঘরে ঢুকলেন। নোভার মা, বাবা রে বাবা, মেয়েটা আসতেও পারেনি, শুরু হয়ে গেছে বকবক। সাইনি, হয়তো খেয়ে নিবি। সাইনি, হাত ধোয়া নেই তো আন্টি? বেসিনটা কোন দিকে? নোভার মা, হাত ধুতে হবে না, আয় আমি খাইয়ে দেই। নোভার মায়ের হাতে খাচ্ছে সায়নী। শেষবারের মতো কবে নিজের মায়ের হাতে খেয়েছিল মনে পড়ে না সায়নীর। মায়ের পর আরসটাকে খাইয়ে দিতে যত্ন করে, কিন্তু আজ সেই সুখটুকুও সইল না তার। আজকাল সায়নী মনে মনে ভাবে, সে কি খুব বেশি পাপী? না হলে সৃষ্টিকর্তা এভাবে কেন বারবার তার ভালোবাসার মানুষগুলোকে কেড়ে নেন? পরের দিন সকাল সকাল নোভার সাথে অফিসের উদ্দেশ্য বেরিয়ে গেল সায়নী। যে করেই হোক এই চাকরিটা তাকে পেতেই হবে। আজকের যুগে একটা বাচ্চাকে একা মানুষ করার অনেক খরচ। সায়নী চায় না তার বাচ্চার যত্নের কোনো অবহেলা হোক। তাছাড়া সায়নী ঠিক করেছে জবটা পার্মানেন্ট হলে নিজেই একটা বাসা ভাড়া নেবে, তাতে সম্পর্কটা ভালো থাকবে নোভা আর ওর মায়ের সাথে। নোভাদের অফিসটা বেশ বড়, দেখলেই বোঝা যায় অফিসের মালিক অনেক বড় লোক। তিনি নাকি বিদেশে থাকেন, দেশে খুব একটা আসেনও না। সম্প্রতি নোভাদের যিনি বর্তমানে বস তার হাতে দায়িত্ব দিয়ে গেছেন। লিফটে করে থার্ড ফ্লোরে আসলো নোভা আর সায়নী। সায়নীকে বসতে দিয়ে চেম্বারের ভেতরে চলে গেল নোভা। নোভা, মে আই কাম ইন স্যার? বসই ইস। নোভা, স্যার আপনাকে যার কথা বলেছিলাম তাকে নিয়ে এসেছি। আমি কি তাকে পাঠিয়ে দিব নাকি অপেক্ষা করতে বলবো? বসো, এক কাজ করো, পাঠিয়ে দাও, আর তুমি অ্যাকাউন্টসের ফাইলগুলো একটু চেক করো, আমাকে বিকালের মধ্যে রিপোর্ট দেবে। নোভা, ওকে স্যার। সায়নীকে ভেতরে যেতে বলে নোভা নিজেই কাজে চলে গেল। সায়নীর ভয় ভয় লাগছে, শুনেছে মানুষটা নাকি খুব রাগী। যত দোয়া দরুদ মনে ছিল একে একে সব পড়ে সায়নী পা বাড়ালো চেম্বারের দিকে। সায়নী, মে আই কাম ইন স্যার? বসই ইস। এইবারে দুজনের চোখে চোখ পড়তেই দুজনেই হতবাক। এই মুহূর্ত হয়তো দুজনের কেউ আশা করেনি। ঈশান সায়নী মুখোমুখি দাঁড়িয়ে আছে, তার মানে ঈশানই নোভার বস। সায়নী এটা অন্তত আশা করেনি, ভাগ্য তাকে এই জায়গায় এনে দাঁড় করাবে। ঈশান শুনেছে পৃথিবীটা গোল, কিন্তু তার আজ মনে হচ্ছে পৃথিবীটা গোলটা অবশ্যই, তবে একটা বৃত্ত। 2.5 বছর আগে যে বিন্দু থেমে এসে পাড়ি জমিয়েছিল আজ সে বিন্দুতেই মিলেছে। যাকে ভুলতে এত দূরে আসা আজ সেই মানুষটাই তার সামনে এসে দাঁড়িয়েছে, তাও এই অবস্থায়। দুজনের চোখের কোণে পানি চিকচিক করছে, কিন্তু কেউ কাউকে বুঝতে দিচ্ছে না। দুজনেই দুজনের দিকে তাকিয়ে আছে, যেন 1000 বছরের পিপাসা মেটাতে এক ফোঁটা পানির সন্ধান পেয়েছে। নীরবতা ভেঙে কথা বলল সায়নী। সায়নী, ঈশান তুমি? ঈশান, আপনি আমার নাম ধরে ডাকেছেন কেন? কলমি, বসো। আর স্যার? সায়নী, সরি স্যার, মন খারাপ করে। ঈশান, বসুন। তাই এখানে এই অবস্থায় চাকরির খোঁজে? নোভার কাছে শুনলাম আপনার বড়লোক বর আবার বিয়ে করেছে। তাহলে সইল না? আসলে কি বলেন তো, লোভীদের সাথে এমনই হয়।
সায়নী, দেখেন স্যার, আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি, আর আপনি একজন বাহিরের লোক হয়ে আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলবেন না। ঈশান, ওকে, আপনার সার্টিফিকেট গুলো দেখান। সায়নী, এই নিন। ঈশানদা, আপনি এই অবস্থায় পারবেন তো? দেখেন, আমাদের প্রাইভেট কোম্পানিতে এত ছুটি দিতে পারবো না আমরা। মাঝপথে আবার জবটা ছেড়ে দেবেন না তো? সায়নী, আমি পারবো, ইনশাআল্লাহ। ঈশান, ওকে, আপনি এবার আসতে পারেন, বাকিটা জানিয়ে দেওয়া হবে। সায়নী, ওকে। ঈশান, শুনুন। সায়নী, ঈশান নোভার কাছে উঠেছেন? সায়নী, সেটা আপনার না জানার বিষয় নয়। ঈশান চোখের নিচে কালি পড়ে গিয়েছে। নিজের যত্ন নিবেন। সায়নী, তাতে আপনার কি? ঈশান, আমার কিছু না, তবে এটা প্রাইভেট কোম্পানি, লুকটা ম্যাটার করে। সায়নী, ঠিক আছে। বসের চেম্বারের সামনে দাঁড়িয়ে আছে নোভা। ভেতরে কি হচ্ছে না জানা পর্যন্ত কাজে মন বসে না তার। সায়নী বের হয়ে আসতে দেখে নোভা এসে জড়িয়ে ধরে বলল, নোভা, কিরে শানু, ভেতরে কি হলো? জয়েন করতে বলছে তো? সায়নী, জানি না, ভালো লাগছে না, আমি বাসায় যাব। নোভা, কি হয়েছে রে? বসও খারাপ ব্যবহার করেছে। আসলে মানুষটা একটু রাগী। সায়নী, সেসব কিছু না, আমার ভালো লাগছে না। নোভা, শরবত খাবি? সায়নী, না। নোভা, তাহলে চা? তুই তো আবার চায়ের পোকা। সায়নী, না, বলছি তো ভালো লাগছে না। নোভা, আচ্ছা চল, তোকে অটোতে উঠিয়ে দিয়ে আসি। সায়নী, চল। সায়নী বুঝতে পারছিল এই চাকরিটা তার জন্য এতটা সহজে হবে না। ঈশান বরাবরই জেদি একটা ছেলে। এইবার সব রাগ জিত সায়নীর উপরে খাটাবে সে। জীবনটা এতটা কঠিন হয়ে যাবে সায়নী কখনো ভাবেনি। যে মানুষটা সায়নীর ভরসা ছিল একসময়, আজ তার সাথে স্নায়ুযুদ্ধ করতে হবে সায়নীর। আজ সন্ধ্যায় 6টায় অফিস থেকে ফিরল নোভা। হাতে এক ব্যাগ বাজার আর মিষ্টি প্যাকেট। এসেই সায়নীকে জড়িয়ে ধরে বলল, নোভা, শানু, তুই কি ম্যাজিক জানিস নাকি রে? তুই আমার জন্য খুব লাকি রে, আমার প্রমোশন হয়েছে। আর বসও বলছে আমার পোস্টে তোকে পরিবর্তন করবে। আমার যে কি আনন্দ হচ্ছে না। দেখ, বাজার থেকে পোলাওয়ের চাল আর মাংস এনেছি, সেলিব্রেট তো করতেই হবে, দাঁড়া মাকে দিয়ে আসি সব। ও মা, মা। সায়নী খুব ভালো মতোই বুঝতে পারছে ঈশান এসব কেন করছে, কিন্তু নোভার খুশির কাছে তার এটুকু কষ্ট কিছুই হবে না। ঈশান হয়তো তাকে সাময়িক কষ্ট দেবে, কিন্তু সায়নী এটা জানে, ঈশান যতই রেগে থাকুক আজও সে ঈশানের কলিজা। ঈশান, আচ্ছা সায়নী, তুমি আমাকে কতটা ভালোবাসো? সায়নী, যতটা ভালোবাসলে দূরে যাওয়া যায় না ততটা। ঈশান, আচ্ছা ধরো কোন কারণে আমাদের বিয়ে হলো না, আমি অন্য একটা মেয়েকে বিয়ে করে আনলাম, তখন তুমি কি করবে? সায়নী, খুন করে ফেলবো। তুমি জানো না তুমি শুধু আমার? আমি ছাড়া কাউকে ভালোবাসতে পারবা না তুমি। ঈশান, বাবা, এত অধিকার? সায়নী, হুম মিস্টার, এতটাই অধিকার। তোমার শরীরের প্রত্যেক পশম আমার, শুধু আমার। ঈশান, আচ্ছা তুমি একটা জিনিস খেয়াল করছো সায়নী? সায়নী, কি গো? ঈশান, এই যে ক্যাম্পাসে এতগুলো কাপল, এদের অধিকাংশের প্রেমী কিন্তু সফলতা পাবে না। ভার্সিটি লাইফের প্রেমগুলো 80% পরিণী পায় না। আচ্ছা, আমাদেরও এমন হবে না তো? সায়নী, কেমন? ঈশান, এই যে ক্যাম্পাস লাইফ শেষ, প্রেমও শেষ। সায়নী, উবু হবে না। ঈশান, গ্যারান্টি কিসের? সায়নী, দ্য গ্রেট সায়নী। ঈশান, দেখা যাবে ম্যাডাম, বেঁচে থাকলে সব দেখব। সন্ধ্যায় ছাদে বসে চা খাচ্ছে আর অতীতের স্মৃতিচারণ করছে ঈশান। সেই দিনগুলো কত সুন্দর ছিল। সায়নী তখন শুধু তার ছিল। কেন যে সব এলোমেলো হয়ে গেল। না হলে আজ হয়তো সায়নী তার ঘরণী হয়ে থাকতো। সায়নীকে এভাবে চোখের সামনে দেখে ঈশানের মনে মিশ্র অনুভূতি কাজ করছে। একদিকে মনে হচ্ছে যা হয়েছে ভালোই হয়েছে, আর যাই হোক, সায়নীকে রোজ চোখের সামনে দেখতে তো পাবে। আবার মনে হচ্ছে এটা তো সে চায়নি, সে তো সায়নীর সুখ চেয়েছিল। ভালোবাসার মানুষ যতই অপরাধ করুক তার কষ্ট কখনো সহ্য হয় না। ভালোবাসার মানুষকে পাওয়া হোক আর নাই হোক, ভালোবাসার মানুষের সুখই তো সুখ। আর সেটাই তো পবিত্র ভালোবাসার চিহ্ন।
আর এইদিকে ইলিন অনেকক্ষণ হয়েছে ছাদে এসেছে, কিন্তু ঈশান তা টের পায়নি। কি যেন ভাবনায় ডুবে আছে সে। ইলিনের ডাকে ঈশানের ঘোর কাটল। ইলিন, ঈশান ভাইয়া। ঈশান, কিছু বলবে ইলিন? ইলিন, একা একাই ছাদে বসে চা বিলাস করছো? যে ডাকলে না যে? ঈশান, এমনি ডাকা হয়ে ওঠেনি। কি অবস্থা তোমার? ইলিন, খুব টেনশন হচ্ছে। বিয়ের তো আর বেশি বাকি নেই। তুমি কিভাবে কি ম্যানেজ করবা আমার মাথায় আসছে না। ঈশান, দায়িত্ব যখন নিয়েছি উপায় বের করে নিব। তুমি বলো তো, তোমার ভালোবাসার মানুষের কি খবর? বিয়ের জন্য রেডি তো সে? ইলিন, দা রেডি, কিন্তু সেও আমার মতো ভয় পাচ্ছে। বাবা যা রাগি। ঈশান, আমি আছি তো। তাছাড়া মিয়া বিবি রাজি তো কি কারেগা কাজী। ইলিন, তা ঠিক, কিন্তু আমি বাবা মায়ের রমতে গিয়ে শিহাবকে ইলিনের প্রেমিক পেতে চাই না। ঈশান, চিন্তা করো না, খালুজান নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেবেন। ইলিন, সেটা কিভাবে সম্ভব? ঈশান, ও জেনে তোমার কাজ নেই। বিয়ের শপিং করতে হবে তো। ইলিন, হ্যাঁ তা তো হবে। ঈশান, কালকে রেডি হয়ে থাকবে। আমি অফিসে গিয়ে কল দিলে আমার অফিসের নিচে গিয়ে দাঁড়াবে। তারপর আমরা শপিং মলে যাব। আমাদের সাথে কিন্তু আরেকজন যাবে। ইলিন, সেটা কে? ঈশান, ক্রমশ প্রকাশ্য। আপাতত তুমি বসো, আমি গেলাম। কয়েকটা কাজ সারতে হবে। রাত্রি 1টা বেজে গেছে। আরশ এখনো বাড়ি ফেরেনি। সীমার প্রচন্ড চিন্তা হচ্ছে কোথায় যেতে পারে আরশ। ভাবতে ভাবতেই দরজায় বেল বেজে উঠল। সীমা গিয়ে দরজা খুলে দিল। মদ খেয়ে ডলতে ডলতে বাড়ি ফিরেছে আরশ। আজ 2 দিন হয়ে গেল সে তার মহারানীর সন্ধান পায়নি। মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে তার। দরজা খুলতেই সীমার উপর ধমকাতে শুরু করলো আরশ। আরশ, কি হলো? সামান্য দরজা খুলতে এত সময় লাগে? বাড়িতে বসে কি ঘাস কাটিস? সীমা কিছু বলল না, আগে আরশকে ঢুকতে দিল। তারপর দরজাটা লাগিয়ে আরশের সাথে রুমে গেল সীমা। সীমা, এত রাতে মানুষ ঘাস কাটে নাকি কি করে জানো না তুমি? 1টা বাজে আরশ, আর তুমি এখন বাড়িতে আসছো? বাড়িতে যে বউটা একা, সে খেয়াল থাকে না? আরশকে বউ? তুই বউ? তোকে আমি বউ মানি না। সীমা, তা মানবে কেন? তুমি তো নিজের পুরনো বউকে বউ মানবে। আর সে দেখো গিয়ে নিজের পুরনো প্রেমিকের কাছে উঠেছে। তোমার বউ এত ভালো মানুষ না যে এমনি এমনি সব ছেড়ে চলে যাবে। নিজের যাওয়ার প্রয়োজন ছিল তাই এসব ঢং করেছে। আরশ পুরনো প্রেমিক? সায়নীর রিলেশন ছিল? সীমা ছিল না আবার? সে কি বেহায়াপনা! দেখলেও লজ্জা লাগে। আমার তো মনে হয় সায়নী তার কাছেই গেছে। আর নিজের দোষ থাকতে আমাদের এইভাবে সবার কাছে ছোট করে চলে গেল। আরশের কিছু ভাবতে পারছে না। তার মাথা কাজ করছে না। সায়নীকে সে যে বড্ড বেশি ভালোবাসে। সেই সায়নী অন্য কারো হতে পারে না। সে যতই অন্যায় করুক না কেন, সায়নীর যত্নের কোন অবহেলা সে তো করেনি। সায়নী এভাবে তাকে ধোকা দিয়ে অন্য কারো হাত ধরবে সে কিছুতেই মেনে নেবে না। সায়নী যে তার সন্তানের মা। প্রচন্ড রাগে দুঃখে ঘেন্নায় অনেকদিন পর সীমাকে নিজের শরীরে আহ্বান করলো আরশ। বিয়ের পর এই প্রথম সীমাকে কাছে টানলো আরশ। বলতে গেলে এটাই তাদের প্রথম বৈধ মিলন। আরশের স্পর্শ, এর ভালোবাসার কোন চিহ্ন পাচ্ছে না সীমা। পশুর মতো আছে কামড়ে দিচ্ছে আরশ সীমার শরীরটাকে। প্রচন্ড ব্যথায় বারবার কোকিয়ে উঠেছে সীমা। আরশের অবশ্য সেদিকে কোন খেয়াল নেই। নিজের প্রয়োজন শেষে সীমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আরশ। পাড়ি দিল ঘুমের অতলে। সীমার সারা শরীর ব্যথা করছে। খুব কান্না পাচ্ছে তার। নিজের শরীরের কাপড় ঠিক করে বিছানা থেকে উঠে 1 গ্লাস পানি খেয়ে আবার শুয়ে পড়ল সীমা। আচ্ছা, সায়নীকে শাস্তি দিতে গিয়ে কোথাও নিজেকে শাস্তি দিয়ে ফেলছে না তো সে? এই জীবনটা কি চেয়েছিল সে? এই জীবনের জন্যই কি সায়নীর সাথে এত অন্যায় করেছে সে? আর ভাবতে পারছে না সীমা। এইদিকে মাঝরাতে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে সায়নী, কিন্তু কিছুতেই ঘুম আসছে না তার। আচ্ছা, আরো সেই মুহূর্তে কি করছে? সে কি খুঁজছে তাকে, নাকি সীমাকে নিয়ে সুখের পৃথিবী সাজাচ্ছে?
আচ্ছা, ঈশান এখন কি করছে? ঈশান কি বিয়ে করেছে? সে কি ভুলতে পেরেছে সায়নীকে? আজ নিজেকে বড্ড একা লাগছে সায়নীর। আরশের সীমা আছে, ঈশানের জন্য হয়তো তার বউ আছে, কিন্তু সায়নী, তার জন্য তো কেউ নেই। তাতে কি হয়েছে? নিজের সন্তানকে আঁকড়ে ধরে বাঁচবে সায়নী। সবাই তাকে ছেড়ে দিলেও তার নারী ছেঁড়া ধন তাকে নিশ্চয় ছেড়ে যাবে না। এই সব ভাবছিল সায়নী বেকুনিতে বসে। নোভা, কিরে শানু, ঘুমাসনি? সায়নীর হুঁশ ফিরল নোভার ডাকে। সায়নী, না রে, ঘুম আসছে না। নোভা, আরশ ভাইয়ের কথা ভাবছিস তো? দেখ, ভাবাটাই স্বাভাবিক, কিন্তু যা একবার ফেলে এসেছিস তা ভুলে যাওয়াই ভালো। তাছাড়া যে একবার ঠকায় সে বারবার ঠকায়। আর সব থেকে বড় কথা, আরশ ভাই এখন সীমার স্বামী। সায়নী, হুম, সব বুঝি আমি, কিন্তু মনটা যে বড় বেহায় রে। নোভা, হুম, কিন্তু তোর ওই ডাইনি বোনটাকে একদম সহ্য হয় না আমার। সে ছোটবেলা থেকে দেখছি তোর ক্ষতি করার জন্য একেবারে তৈরি থেকে সব সময়। ওর জন্যই তো সব হারালি তুই। শয়তানি একটা। দেখিস ওর ভালো হবে না কোন দিন। জলে পড়ে মরবো। সায়নী, অভিশাপ দিস না রে নোভা। হাজার হলে ও আমার ছোট বোন, হয়তো এই ঘটনার পর আমি ওকে ঘেন্না করি, তবুও আমি ওর খারাপ চাই না রে। নোভা, তুমি তো সিরিয়ালের নায়িকা, খারাপ কেমনে চাইবা? যত সব। আচ্ছা শুন, কাল তো তোর জয়নিং, তা ভয় লাগছে না? সায়নী, তা তো লাগছে। নোভা, কোন ভয় নেই, আমি আছি তো। আমি এতদিন বসে পেয়েছিলাম তো। ওনার টুকিটাকি সব জানি আমি। আমি হেল্প করবো তোকে। দেখিস তোর কোনো কষ্ট হবে না। সায়নী, ওকে ম্যাডাম। আচ্ছা নোভা, তোদের বর্ষ কি বিবাহিত? নোভা, না, তবে বিয়ে ঠিক হয়েছে ওনার খালাতো বোনের সাথে। মেয়েটা খুব সুন্দরী জানিস, তেমনই মিষ্টি ব্যবহার। একবার এসেছিল অফিসে, বসের মায়ের সাথে কি যে মানবিক ব্যবহার। সায়নী, ও ভালো তো। কথাটা বলতে গিয়ে সায়নীর গলাটা ধরে এলো। বুকের বাম পাশে তীব্র ব্যথা অনুভব হচ্ছে তার। ৮ ঘন্টা যাবৎ ঈশানের চেম্বারে বসে আছে সায়নী। ঈশান না তো কোন কথা বলছে, না তো কোন কাজ করছে, এক দৃষ্টিতে হা করে চেয়ে আছে সায়নীর দিকে। সায়নীর ভীষণ বিরক্ত আর অস্বস্তি বোধ করছে ঈশানের এমন আচরণে। এভাবে কেউ হা করে তাকিয়ে থাকলে যে কারো অস্বস্তি হতে বাধ্য, কিন্তু এইভাবে আমাকে হা করে তাকিয়ে দেখার কি আছে? আমাকে কি আগে কখনো দেখেনি? মনে মনে বলছে সায়নী। নীরবতা ভেঙে কথা বলল সায়নী। সায়নী, স্যার। ঈশান, হুম। সায়নী, কিছু বলবেন? ঈশান, বলার জন্য তো ডেকেছি। সায়নী, তো বলেন। ঈশান, আমি কখন কি বলবো সেটা কি তোমার কাছে তুমি শিখতে হবে আমাকে? আমি তোমার বস নাকি তুমি আমার বস? কথাটা এইভাবে বলার কারণ ঈশান সায়নীকে দেখছিল আর ওকে বিরক্ত করার জন্য ঈশান সায়নীকে এইভাবে কথাটা বলল। সায়নী, সরি স্যার। ঈশান, আচ্ছা মিস সায়নী। উপস, মিসেস সায়নী। বলেন তো ধোকা দেওয়ার শাস্তি কি হওয়া উচিত? সায়নী, জানি না। ঈশান, আচ্ছা বলেন তো ছেড়ে যাব না বলে ছেড়ে চলে গেলে তাকে কি বলা উচিত? সায়নী বুঝতে পারছে ঈশান কি বুঝাতে চাচ্ছে, তাই সায়নী কথা না বাড়িয়ে বিরক্তকর একটা ভাব নিয়ে বলল, সায়নী, এসব অদ্ভুত প্রশ্ন না করে কোন কাজ থাকলে বলুন, না হলে আমি চলে যাচ্ছি। ঈশান, কাজ আছে বলেই তো ডেকেছি। সায়নী, তো বলুন কি কাজ? ঈশান, এই নিন স্টোর রুমের চাবি। আমি 10টা ফাইলের লিস্ট দিচ্ছি, সেই 10টা ফাইল খুঁজে বের করে নিয়ে আসবেন। তারপর সেইগুলোর রিপোর্ট তৈরি করে জমা দিবেন, তাও 1 ঘন্টার মধ্যে। লেট হলে কিন্তু শাস্তি পাওনা আছে। আর 1 ঘন্টা পর যখন আসবেন আমার রুমে রিপোর্ট জমা দিতে, অবশ্যই সাথে 1 মগ ব্ল্যাক কফি আনবেন, উইদাউট সুগার। গট ইট? সায়নী, ইস স্যার। ঈশান, আর শুনুন, সাবধানে যাবেন। আমাদের স্টোর রুমে কিন্তু আড়ারিয়া বড় বড় মাকড়সা আছে। সায়নী, ওরে বাবা, আমি যাব না। ঈশান, যেতেই হবে, ইটস ইউর ডিউটি। সায়নী, আপনি তো জানেন আমি মাকড়সাকে ভয় পাই। প্লিজ, আমি যাব না। আপনি আসাদ ভাইকে পিয়ন পাঠান, আমি রিপোর্ট তৈরি করে দিব। ঈশান, ঠিক আছে।
আসাদকে পাঠাবো, তবে একটা শর্তে। সায়নী, কি শর্ত? ঈশান, আমার মাথা টিপে দিতে হবে অনেকক্ষণ ধরে। সায়নী, ঠিক আছে, চাবিটা আর লিস্টটা দিন, আমি স্টোর রুমে যাচ্ছি। ঈশান, মাকড়সা আছে কিন্তু। সায়নী, ওরা আপনার থেকে সেফ। ভেঙচি কেটে। ঈশান, ওকে, বেস্ট অফ লাক। রাগে গজগজ করতে করতে ঈশানের চেম্বার থেকে বের হয়ে আসছে সায়নী। নোভা দিকে এগিয়ে এসে বলল, নোভা, কিরে মুড অফ কেন? সকাল সকাল স্যার বকেছে নাকি? সায়নী, এছাড়া আর কি করতে পারে তোদের স্যার? পাজি লোক একটা। নোভা, এভাবে বলিস না। সায়নী, তো কিভাবে বলবো? ইংরেজিতে বলি নাকি চাইনিজ ভাষায় বলবো? সায়নীর কথায় হাহা করে হেসে উঠল নোভা, পাগলি মেয়ে একটা, তুই পারিস। সায়নী, আচ্ছা নোভা, শোন না, তোদের অফিসের স্টোর কি মাকড়সা আছে? নোভা, আরে না, এখানে স্টোর রুমে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। আসাদ ভাই প্রতি সপ্তাহে লোক এনে পরিষ্কার করাই। নোভার কথা শুনে সায়নী বুঝতে পারল ঈশান তাকে ভয় দেখানোর জন্য এসব বানিয়ে বলেছে। ঈশানের ওপর প্রচন্ড মেজাজ খারাপ হচ্ছে সায়নীর। বিড়বিড় করে সায়নী বলল, দাঁড়াও মিস্টার ঈশানের প্রতি সত্য আমি দেব। নোভা, কিরে কিছু বললি শানু? সায়নী, না, তুই তোর কাজ কর, আমি গেলাম। যেখানে 1 ঘন্টার মধ্যে ফাইল খুঁজে বের করে রিপোর্ট জমা দেওয়ার কথা, সেখানে 10টা ফাইল খুঁজতে পাক্কা 1.5 ঘন্টা সময় লেগে গেল সায়নীর। ক্লান্ত হয়ে সে এবার ঈশানের চেম্বারের দিকে গেল। ফাইলে মুখ গুজে বসে আছে ঈশান। সায়নী, মে আই কাম ইন স্যার? ঈশান, নো, আসার কোন দরকার নেই, ইউজলেস একটা। একে তো কাটায় 30 মিনিট লেট, তারপর আবার আমার কফিও আনোনি। এইভাবে অমনোযোগী হয়ে কাজ করার দরকার নাই। বাই দা ওয়ে, রিপোর্ট তৈরি করেছ? সায়নী, না স্যার, খুঁজে পেতেই 1.5 ঘন্টা গেলেছে। ঈশান, তা তো লাগবেই। লেডি কুম্ভকর্ণ, ঘুমানো ছাড়া আর কিছু পারো তুমি? অনেক বছর পর এই লেডি কুম্ভকর্ণ ডাকটা শুনেছে সায়নী। বুকের ভিতর একটা চিনচিন ব্যথা অনুভব করল সায়নী। তাও নিজেকে সামলিয়ে সায়নী বলল, সায়নী, আমি এক্ষুনি কফি নিয়ে আসছি স্যার। ঈশান আর কোন ব্যথা বাড়ালো না, কারণ সায়নীর চোখ ভিজে আসছিল। তারও হয়তো অতীতের স্মৃতি জানান দেয়। ঈশান, মনে আছে তো ব্ল্যাক কফি উইদাউট সুগার? সায়নী, ইয়ে স্যার। দাঁড়াও বেটা ঈশান, সায়নীকে এইভাবে জ্বালানোর শাস্তি কিভাবে দেই দেখো। সায়নীকে তো চিনো না চান্দু। সায়নী গিয়ে ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে আসলো। সেই সাথে কফির মধ্যে আর 10 চামচ লবণ মিশিয়ে দিল সে। প্রচন্ড হাসি পাচ্ছে সায়নীর। এইবার বেটা ঈশান বুঝবে সায়নীর সাথে পাঙ্গা নেওয়ার ফল। ঈশান কফি মুখে দিয়েই থুথু করে ফেলে দিল। ঈশান, এটা কি বানিয়েছ সায়নী? সায়নী, কেন স্যার, কফি? ঈশান, আমি লবণ দিয়ে কফি বানাতে বলেছিলাম। ড্যাম ইট, রাগ হয়ে বলল ঈশান। সায়নী, আপনি তো চিনি দিতে বারণ করেছেন স্যার, লবণ দিতে তো আর বারণ করেননি। ঈশান, স্টপ ইট। মজা নিচ্ছ? আজ সারাদিন দ্যাট করবে তুমি, এটাই তোমার পানিশমেন্ট। নাও গেট লস্ট। ঈশানের কথাতে সায়নী কষ্ট পেয়ে ঈশানের চেম্বার থেকে কাঁদতে কাঁদতে বের হলো সায়নী। ঈশান তাকে এইভাবে বকবে ভাবতেও পারেনি সায়নী। সে তো শুরু করেনি, শুরু করেছে তো ঈশান, তাহলে এখন রাগ দেখানোর মানে কি? নিজের ডেস্কে বসে এক মনে রিপোর্ট তৈরি করছিল সায়নী। ধ্যান ভাঙল নোভার ডাকে। নোভা, কিরে শানু, লাঞ্চের ব্রেক দিয়েছে, ক্যান্টিনে চল খেয়ে আসি। সায়নী, তুই যা, আমি পড়ে যাব। নোভা, উহু, এক্ষুনি যাবি? এই সময় খাবারে অনিয়ম করলে বেবির ক্ষতি হবে। সায়নী, আচ্ছা চল। সায়নী সবে মাত্র খাবার নিয়ে বসেছে। ঠিক সেই সময় পিয়ন এসে জানালো, বসো, সায়নীকে ডাকছে, এক্ষুনি যেতে হবে, জরুরি তলব। সায়নী নোভাকে উদ্দেশ্য করে বলল, না রে নোভা, তোর এই পাজি বস আমাকে শান্তি দেবে না। তাই রাগে গজগজ করতে করতে ঈশানের চেম্বারের দিকে পা বাড়ায় সায়নী। সায়নী, ডেকেছেন স্যার? ঈশান, হ্যাঁ। কোথায় ছিলে? সায়নী, ক্যান্টিনে খাচ্ছিলাম। ঈশান, শুধু নিজে খেলেই হবে? আমার খাবার কি গুছিয়ে দেবে?
সায়নী নোভাজে বলল, আপনার খাবার আসাদ ভাই গুছিয়ে দেয়। ঈশান দিত। আজ থেকে তুমি দিবে। কেবিনে দেখো লাঞ্চ বক্স আছে। কথা না বলে তাড়াতাড়ি গুছিয়ে দাও। খিদে পেয়েছে। সায়নী, আচ্ছা দিচ্ছি। ঈশান, হুম। সায়নী, এই নিন, গুছিয়ে দিয়েছি। এইবার আমি যাই। ঈশান, তুমি গেলে আমাকে খাইয়ে দিবে কে? সায়নী, দেখেন মিস্টার ঈশান হতে পারে আপনি আমার বস, কিন্তু আমি আপনার বউনে যে খাইয়ে দিব। সৃষ্টিকর্তা দুটো হাত দিয়েছেন, দয়া করে তা ব্যবহার করুন। ঈশান, তার মানে তুমি দেবে না খাইয়ে? সায়নী, না। ঈশান, ঠিক আছে, আমি নোভাকে বলছি। তোমার বান্ধবী কিন্তু আমাকে খাইয়ে দিতে পারলে ধন্য হয়ে যাবে। সায়নী, দরকার নেই, আমি দিচ্ছি। ঈশান, এখনো দেখছি আগের মতো হিংসুটে আছো। সায়নী, তাতে আপনার কি? খাইয়ে দিচ্ছি, চুপচাপ খান। সায়নী নিজ হাতে খাইয়ে দিচ্ছে ঈশানকে। অনেক বছর পর সায়নীর হাতে খাচ্ছে ঈশান। পুরনো দিনগুলো খুব মনে পড়ছে তার। আগে সায়নীর হাতে খাওয়ার জন্য নানা বাহানা খুঁজত ঈশান। ঈশান, দেখি মুখটা শুকিয়ে একদম হনুমানের মতো হয়ে গেছে আমার বিয়ে ম্যাডামের। আসো, আমি খাইয়ে দেই। সায়নী, কোন দরকার নাই, আমি একাই খেয়ে নিব। ঈশান, তুমি খাবে নাকি আমি নোভাকে ডেকে খাইয়ে দিব? সায়নী, আচ্ছা খাচ্ছি তো। বলেই দুজনেই একসাথেই এসে উঠল। বিকাল 5টা বেজে গেছে। অফিস টাইম শেষ। সবাই যার যার মতো বাড়ি চলে যাচ্ছে। তখনও ডেস্কে বসে এক মনে টাইপ করে চলে সায়নী। হঠাৎ নোভার এসে দাঁড়ালো সায়নীর সামনে। নোভা, কিরে শানু, বাড়ি যাবি না? অফিস টাইম তো শেষ। সায়নী, তোর পাজে বসা যেতে দিচ্ছে কই? 10টা ফাইল হাতে ধরিয়ে দিয়েছে, এগুলো শেষ না করে যেতে দেবে না বলেছে। নোভা, দেখি কি ফাইল? সায়নী, এই দেখ। নোভা, ও মা, বসো, বোধ হয় ভুল করে এই ফাইলগুলো তোকে দিয়েছে। এগুলো রিপোর্ট অনেক আগেই তৈরি করা হয়েছে। আমি জানি, নিজে হাতে করেছি। দাঁড়া, আমার কাছে কপিও আছে। নোভার কথা শুনে সায়নীর বুঝতে বাকি রইল না এইসব ঈশানের কারসাজি। তাই রাগে গজগজ করতে করতে ঈশানের চেম্বারের দিকে এগিয়ে গেল সায়নী। সায়নীকে ঢুকতে দেখেই ওকে পাত্তা না দিয়ে ইলিনের নাম্বারে ডায়াল করল ঈশান। ওপাশ থেকে ফোন রিসিভ হতেই সায়নীকে শুনিয়ে শুনিয়ে ঈশান বলতে লাগলো, ঈশান, হ্যালো ইলিন। আমার বাবুটা কি করে এখন? ঈশানের মুখে এমন কথা শুনে ইলিনের বিস্ময় যেন সপ্তম আকাশে পৌঁছে গেছে। ইলিন কিছুই বুঝতে পারছে না ঈশান ভাইয়া কেন এইভাবে কথা বলছে, তাও আবার তার সাথে। ইলিন, ঈশান ভাইয়া, আমি ইলিন। এভাবে কথা বলছো কেন? ঈশান, জানি তো বাবু। আমার বাবুটাকে যে বলেছিলাম রেডি হয়ে থাকতে, তা কি মনে আছে তার? তুমি রেডি হও বাবু, আমি তোমার জন্য গাড়ি পাঠাচ্ছি। বিয়ের শপিং এ যেতে হবে তো। ইলিন আর কিছু বলল না, কারণ ইলিন বুঝতে পারছে না ঈশান ভাইয়া কেন এইভাবে কথা বলল। কারণটা কি এখন বোঝা যাবে না, তাই পরে ঈশান ভাইয়াকে জিজ্ঞাসা করবে কেন সে এইভাবে কথা বলল। ইলিন, ওকে ঈশান ভাইয়া, আমি আসছি। এইদিকে সায়নী মনে মনে ঈশানকে আচ্ছা মতো গালি দিচ্ছে। ছুচা, গাধা, পাজি, বিয়াদব, প্রেম করবি করো না, আমাকে শুনিয়ে কি মজা পাচ্ছিস তুই? ঈশান, এই যে ম্যাডাম, আমাকে গালি দেওয়া শেষ হলে একটু শুনবেন। কথা ছিল। সায়নী, আপনি কি করে বুঝলেন আমি আপনাকে গালি দিচ্ছি? ঈশান, তোমার মন পড়তে পারি আমি। সায়নী, মিথ্যা কথা, মন পড়তে পারলে ভুল বুঝতেন না। ঈশান, আমি এখন কোন তর্কে যেতে চাচ্ছি না। বিয়ের শপিং এ যাবো আমি আর ইলিন। তুমিও যাবে আমাদের সাথে। সায়নী, আমি কেন যাব? আমি যেতে পারবো না। ঈশান, ঠিক আছে, তাহলে তোমার চাকরি খেয়ে নিব আমি। সায়নী, আমি আর এই চাকরি করব না। ঈশান, একটা কথা শুনে রাখো, তুমি না গেলে তোমার চাকরি থাকবে না। তোমার চাকরি না থাকলে নোভাকেও আমি অফিসে রাখবো না। নাও চয়েস ইজ ইউরস। সায়নী, ওকে, আমি যাব। সায়নী চায় না তার জন্য নোভার চাকরিটা চলে যাক, কারণ তার বিপদের সময় নোভা তার পাশে দাঁড়িয়েছে। তার জন্য এইটুকু কষ্ট কিছুই না সায়নীর কাছে। ঈশান, আচ্ছা, বাইরে চলো। চেম্বারের বাইরে দাঁড়িয়ে আছে নোভা সায়নীকে নিয়ে বাড়ি যাবে বলে। নোভা, স্যার, অফিস তো ছুটি, সায়নীকে নিয়ে যাই।
ঈশান না, তুমি চলে যাও, ওর কাজ আছে। নোভা কিন্তু স্যার, ওকে এই অবস্থায় একা ফেলে কিভাবে যাব? ঈশান, চিন্তা করো না, তোমার বান্ধবীকে কে ফেলবো না আমি। নোভা আসলে স্যার, ও তো তেমন রাস্তাঘাট কিছুই চিনে না এখানকার। তাই আর কি। ঈশান, আমি আছি তো, পৌঁছে দিব। তুমি এখন যাও। নোভা, ওকে স্যার। শানু, গেলাম রে, টেক কেয়ার। অগত্যা সায়নীকে ঈশান আর ইলিনের সাথে শপিংয়ে যেতে হলো। সায়নীকে দেখে প্রথমে ইলিনের চিনতে একটু অসুবিধা হলেও ঠিক চিনেছে ইলিন। আসলে ঈশানের ফোনে সায়নীর অনেক ছবি দেখলেও এই প্রথম সামনাসামনি দেখল ইলিন। এবার ইলিনের কাছে ঈশানের অমন ব্যবহারের কারণ স্পষ্ট হলো। সায়নীর সাথে খুব খাতির জমাতে চেষ্টা করছে ইলিন, বারবার আপু বলে ডাক দিচ্ছে, কিন্তু সায়নী কেন যেন মেয়েটাকে সহ্য করতে পারছে না। 2 ঘন্টার ক্লান্তিকর শপিং শেষে সায়নীকে ঠিকানা আর ভাড়া সহ একটা অটোতে তুলে দিয়ে ইলিনকে নিয়ে গাড়িতে করে চলে গেল ঈশান। সায়নী অবশ্য এটা একদম ভালো লাগেনি। সায়নী ভাবছে, ইলিন কি এমন জাদু করলো যে এই অবস্থায় ওকে একা ফেলে ইলিনকে নিয়ে চলে গেল ঈশান। আবার ভাবছে, ঈশান তো ইলিনের হবু স্বামী, ওর কথায় তো ভাববে ঈশান। প্রাক্তনকেই বা মনে রাখতে চায়। এদিকে গাড়িতে বসেই নাছোড়বান্দা ইলিন সবকিছু জানতে চাইল ঈশানের কাছে থেকে। ঈশানও অগত্যা ইলিনকে সব ঘটনা খুলে বলল। হাজার হলেও মেয়েটা বন্ধুর মতো। তবে সায়নীর কথা ভাবতেই হাসির রেখা ফুটে উঠল ঈশানের মুখে। মেয়েটা তাকে নিশ্চয় এতক্ষণও মনে মনে গালি দিচ্ছে। ওকে ফেলে ইলিনকে এভাবে নিয়ে চলে আসাটা অবশ্যই আঘাত দিবে সায়নীকে। অবশ্য আঘাত দেওয়াই উচিত। সায়নীরও বুঝতে হবে, সায়নীর বিয়েতে এতটাই আঘাত পেয়েছিল ঈশান। অটো থেকে নামার আগে সায়নী খেয়াল করলো তার পাশে একটা শপিং ব্যাগ। সায়নী ভাবলো, ওরা বোধহয় ভুল করে ফেলে গেছে। নামার সময় ব্যাগটা নিয়ে নামলো সায়নী পুরো ফেরত দিবে বলে। আর এইদিকে সায়নী এখনো বাড়িতে ফিরে না দেখে নোভার মা আর নোভা অনেক চিন্তায় পড়ে গেল। ওর আবার কিছু হলো না তো? অনেক নানা রকম ঘিরে ধরেছে নোভাকে। আবার সায়নীকে যে ফোন দিবে তা ওর কোন উপায় নেই, কারণ ওর ফোনটা অফ করে রেখেছে। রুমের মধ্যে পায়চারি করছে আর সায়নীর কথা ভাবতেই কলিং বেলটা বেজে উঠল। নোভা দৌড়িয়ে গিয়ে দরজা খুলে দিয়ে সায়নীকে জড়িয়ে ধরল আর বলতে শুরু করলো, নোভা, শানু, তুই এসেছি। তোর চিন্তায় আমি পাগল হয়ে যাচ্ছিলাম। এখন বুঝি প্রাণটা ফিরে পেল। সায়নী একটু হেসে বলল, সায়নী, তোদের দোয়া থাকতে আর তোর মতো আমার এমন একটা ফ্রেন্ড থাকতে আল্লাহর রহমতে আমার কিছু হবে না। নোভা, বুঝলাম। যা, এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, তোর জন্য আমি আর মা অপেক্ষা করছি, এখনো খাইনি। সায়নী, ওকে, আমি আসছি। সায়নী রুমে এসে কৌতূহলবশত ব্যাগটা খুলে দেখল। ব্যাগের মধ্যে একটা লাল পাড় সাদা জামদানি শাড়ি আর কিছু অর্নামেন্টস আর একটা চিরকুট। চিরকুটটা খুলে পড়তে শুরু করলো সায়নী। কি ম্যাডাম সায়নী, ভাবছেন তো ব্যাগটা আমরা ভুল করে ফেলে গেছি? আজ্ঞে না, এগুলো আপনার। মনে আছে আমার কাছে বায়না করেছিলেন আমাদের হলুদে লাল পাড়ের সাদা জমিনের শাড়ি পরবেন? আমাদের তো আর গায়ে হলুদ হলো না। আমার হলুদেই না হয় পড়লেন। চিঠিটা পড়ে হাসবে না কাঁদবে সায়নী বুঝে আসছে না। দেখতে দেখতে অনেকদিন কেটে গেল। ইলিন আর ঈশানের বিয়ের সময় ঘনিয়ে এলো। দাও গায়ে হলুদ, পায়ে আলতা, হাতে মেহেদি, বিয়ের সাজে কন্যারি সাজা জলদি, যেন রূপ দেখে যায় ভুলে শাশুড়ি ননদী। আজ ইলিন আর ঈশানের গায়ে হলুদ ছোঁয়া। আত্মীয় স্বজনের গমগম করছে সারা বাড়ি। শুধু আত্মীয় স্বজনের কথা বললে ভুল হবে, একমাত্র ছেলের বিয়ে বলে কথা, তাই অফিস শুদ্ধ সবাইকে দাওয়াত দিয়েছেন ঈশানের বাবা। খাওয়া দাওয়া সব তার বাড়িতেই হবে এই 2 দিন ধরে। কথায় আছে 7 মাসের গর্ভাবস্থায় মেয়েদের উপর স্বর্গীয় সৌন্দর্য নেমে আসে। সেটা অবশ্য সায়নীকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। হ্যাঁ, সায়নী এসেছে ঈশানের গায়ে হলুদে। ইচ্ছে না থাকলে নোভার জোড়াজড়িতে বিয়ে বাড়িতে আসতেই হয়েছে সায়নীকে। ঈশানের দেওয়া লাল পাড় সাদা শাড়ি পরেছে সায়নী। খোপায় দিয়েছে এক গুচ্ছ লাল গোলাপ। ঈশানের দেওয়া হালকা গয়না, চোখে টানা কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক। ব্যাস, এতটুকুতেই অনুষ্ঠানে বাড়িতে সবার নজর তার দিকে। আরো একজনের নজর তার দিক থেকে সরছে না। সে হলো ঈশান।
ঈশানের চোখ সায়নীর দিক থেকে সরছে না, মুগ্ধ নয়নে দেখছে সায়নীকে, আর ভাবছে কেউ এতটা সুন্দর হতে পারে। একটা মেয়ে কি করে এতটা সুন্দর হবে? কেন হবে? তার এই রূপের আগুনে তাকে বারবারই পুড়ে মরতে হয়। এইদিকে স্টেজে ইলিন আর ঈশানীকে একসাথে দেখে চোখ ছলছল করছে সায়নীর। বুকের ভিতরে চিনচিন ব্যথা অনুভব করছে, কারণ এই দিনটা তো সায়নী চেয়েছিল এইভাবে বউ সাজে ঈশানের সামনে বসবে, দুইজনের ভালোবাসার স্বপ্নগুলোকে সাজাবে। তাহলে কেন সৃষ্টিকর্তা তার সাথে এমনটা করলো? সায়নী তো ঈশানকে ছাড়া অন্য কাউকে নিজের সাথে জড়াবে এটা তো সে কখনো কল্পনা করেনি। তাহলে বিধাতা আর কেন তার সাথে এমনটা করলো? অন্য মনে এইসব ভাবছিল সায়নী। আর ঈশানটা তেমনই, কেমন নির্লজ্জের মতো হেসে হেসে গল্প করছে মেয়েটার সাথে। সায়নী অবশ্য জানতো ঈশানের বিয়েতে তার কষ্ট হবে, কিন্তু এতটা কষ্ট হবে সে ভাবতেই পারেনি। বুকের মধ্যে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে তার, আর ঈশান অবশ্য ভালো মতোই বুঝতে পারছে সায়নীর কষ্ট হচ্ছে, তাতে মনে মনে হাসি পাচ্ছে তার। ঈশান মনে মনে বলছে এই মেয়েটা এত হিংসুটে, সেই সাথে বড্ড কঠিন, ভাঙ হবে তবু মুচকাবে না। মনে মনে হাসছে ঈশান। প্রেগন্যান্সির কিট হাতে নিয়ে বসে আছে সীমা, সে যা ভেবেছিল তাই সত্যি হয়েছে, মা হতে চলেছে সীমা। সীমা হয়তো সায়নীর জায়গাটা নিতে পারেনি, ভুলাতে পারেনি সীমা তার ভালোবাসা দিয়ে। আর ভালোবাসা বললে ভুল হবে, আরশ কখনো সীমার দিকে ভালোবাসা নজরে দেখেনি। আরশ সীমাকে শুধু তার শারীরিক চাহিদার জন্য তাকে নিজের দিকে আহ্বান করে, যার ফসল স্বরূপ সীমা গর্বে। কখনো ভালোবাসার মন দিয়ে সীমাকে তার কাছে ডাকেনি, তার মন জোরে শুধু রয়েছে সায়নী। আর সীমাও আরশের মন থেকে সায়নীকে সরাতে পারেনি, কিন্তু আরশের জীবনে নিজের খুঁটি শক্ত করার জন্য রাস্তা খুঁজে পেয়েছে সীমা। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে সাজাচ্ছে নোভা। সায়নীকে সে বারবার বলছে রেডি হয়ে নিতে, আজ ঈশানের বিয়ে, সেখানে যেতে হবে। কিন্তু সায়নী যাবে না। কি করে যাবে? সে নিজের ভালোবাসার মানুষটা আজ অন্য কারো হয়ে যাবে, সেটা সে নিজে দাঁড়িয়ে থেকে দেখবে কি করে? সায়নী মানছে তার বিয়ের খবর পেয়ে ঈশান সেম কষ্টটা পেয়ে, কিন্তু সে তো চায়নি আরশকে বিয়ে করতে, এতে তো সায়নীর কোন দোষ নেই। বোনের করা পাহারায় পালাতে পারেনি সেই দিন সে। হ্যাঁ, সায়নী আজও ঈশানকে ভালোবাসে। আরশের সাথে তার বিয়ে হয়েছে ঠিক, কিন্তু কখনো ঈশানকে ভুলতে পারেনি। আরশের সাথে তার বিয়ে হয়ে যাওয়ার পর ঈশান তাকে ফোন দিয়ে বিশ্বাসঘাতক বলে তাকে বাজে ভাষায় গালাগালি দিয়েছিল, কিন্তু সায়নী কখনো ঈশানকে ঘৃণা করেনি। সায়নী মেনে নিয়েছিল তার নিয়তিকে, ভরসা করেছিল সৃষ্টিকর্তার উপরে, কারণ তাকে বোঝার মতো কে নেই। বিধাতা তাকে যেই পথে নিয়ে যাবে সে সেই পথে যাবে, কিন্তু সৃষ্টিকর্তা তাকে এনে কোথা দাঁড় করিয়েছে। সায়নী তো এই দিনটা দেখতে চায়নি, সে চায়নি ঈশানের সাথে তার দেখা হোক, কিন্তু কেন আজ বিধাতা এমন করলো? সায়নীর ভাবনায় ছেদ পড়ল নোভার ডাকে। নোভা, কিরে শানু, তুই যাবি না? রেডি হ, দেরি হয়ে যাবে তো যেতে। কিন্তু সায়নীর মুখে এক কথা, সে যাবে না ঈশানের বিয়েতে। নোভা হাজার বার কারণ জিজ্ঞাসা করলেও বলেনি সে কি কারণে যাবে না। পেটটা হয়তো একটু বড় হয়েছে, শরীরটাও দুর্বল, তাই বলে এতটাও খারাপ না যে সে যেতে পারবে না। এক পর্যায়ে নোভা জেদ ধরে বসলো, সায়নী না গেলে সেও যাবে না। নোভা, শানু, তুই না গেলে আমিও যাব না। সায়নী, জেদ করিস না নোভা, আমি যেতে পারবো না। নোভা, আচ্ছা শানু, একটা সত্যি কথা বলবি? সায়নী, হুম বল। একটু ভয় পেয়ে যে নোভা কিছু বুঝতে পারল না তো। নোভা, তুই কি বসকে আগে থেকে চিনতিস? সায়নী, তোর এমনটা মনে হচ্ছে কেন? নোভা, বসো। আর তোদের দুজনের হাব ভাব আমার কাছে অদ্ভুত লাগে, মনে হয় তোরা দুজন দুজনকে অনেক দিন ধরে চিনিস। তাছাড়া আমার কেন জানি মনে হচ্ছে বসের বিয়েটা নিয়ে তুইও খুশি। সায়নী যেই ভয়টা পেয়েছিল সেটাই হলো, কিন্তু সায়নী আর নিজেকে সামলাতে পারল না, হু হু করে জোরে কেঁদে উঠল। তারপর নোভাকে শুরু থেকে শেষ পর্যন্ত সব বলে দিল সায়নী। সব শুনে নোভা একেবারে অবাক। একটা কথায় শুনে তো একেবারে অবাক সে, শুধু একটা কথা ভাবছে, সৎবোন হলেও সীমা তো নিজেও একটা মেয়ে। সে কি করে পারল নিজে একটা মেয়ে হয়ে অন্য আরেকটা মেয়ের এত বড় সর্বনাশ করতে? আর মেয়ে হয়ে আরেকটা মেয়ের এত বড় সর্বনাশ করতে হলে ঠিক কতটা খারাপ আর নিচে নামতে হয় তা ভাবছে নোভা। এই
এইদিকে বিয়ে বাড়িতে হইহুল্লোড় শুরু হয়ে গেছে। বিয়ে বাড়ি থেকে বর উধাও। এইদিকে বিয়ে বাড়িতে হইহুল্লোড় শুরু হয়ে গেছে। বিয়ে বাড়ি থেকে বর উধাও। কোনভাবেই পাওয়া যাচ্ছে না ঈশানকে। এমনকি ঈশানের ফোনটাও বন্ধ। বাড়ির সবাই চিন্তিত থাকলেও একজন খুব শান্ত হয়ে বসে আছে। সে আর কেউ না, ইলিনের বাবা। ভদ্রলোককে দেখে বোঝাই যাচ্ছে না তার মেয়ের বিয়ে ভেঙে যাচ্ছে, বরং সবার হইহুল্লোড়ে তিনি ভীষণ বিরক্ত। সবাইকে ডেকে বলল, ইলিনের বাবা, তোমরা চিন্তা করো না, যথাসময়ে বর আসবে, আমার মেয়ের বিয়ে হবে। সবাই তো ইলিনের বাবার কথা শুনে হতবাক হয়ে গেল। যেখানে বরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেইখানে সে নিশ্চিত হয়ে কিভাবে বলছেন। আর ইলিনের ফোনে ছোট্ট একটা টেক্সট দিয়ে ফোন বন্ধ করে চলে গেছে লং ড্রাইভে ঈশান। টেক্সটটা পড়ে মুচকি মুচকি হাসছে ইলিন। বিয়েটা মিটে গেলে নিচের নাম্বারে একটা ট্যাক্স দিও, এটা আমার নতুন নাম্বার। সন্ধ্যায় 6টা বাজে ইলিনের সাথে শিহাবের বিয়েটা মিটে গেছে। হ্যাঁ, বরযাত্রী এসেছিল ইলিনের জন্য শিহাব, আর নিজ হাতে দাঁড়িয়ে থেকে বিয়েটা দিয়েছেন ইলিনের বাবা। সন্ধ্যার দিকে ঈশানও বাড়ি ফিরেছে। বিয়েটা হয়ে যাওয়ার পর ইলিন ঈশানকে ট্যাক্স দিয়ে বলে দেয়। বাড়ি ভর্তি মেহমান দেখে ঈশানকে কেউ কিছু বলেনি, কিন্তু সে জানে এখন তাকে কেউ কিছু বলবে না। কিন্তু বাড়ি ফাঁকা হলেই অনেক কথার সম্মুখীন হতে হবে তাকে। তাতে কি একটু না হয় কথার সম্মুখীন হলো, কিন্তু দুইটা ভালোবাসার মানুষকে তো মিলিয়ে দিতে পেরেছে সে। নিজের ভালোবাসার মানুষটিকে পায়নি বলে অন্যের ভালোবাসার মানুষটি থেকে আলাদা করে দিবে, এতটা খারাপ তো সে না। আর বিয়ে মানে শুধু শারীরিক চাহিদা না, বিয়ে মানে একে অপরকে সারা জীবনের ভরসা বিশ্বাস করা, দুইটা মনকে একত্র করে রাখা। বিয়ে মানে পবিত্র বন্ধনে দুজনের সম্পর্ক করা। আর সেই দুইটা পবিত্র সম্পর্কটা যদি শুরু হয় মিথ্যা অভিনয় দিয়ে, তাহলে বাকি জীবনটা কি করে থাকবে তারা। আর ঈশান জানে ভালোবাসার মানুষটিকে হারানো কতটা যন্ত্রণা। সেই যন্ত্রণায় তো সে প্রতি মুহূর্ত বুঝতে পারছে। ভালোবাসা তো শারীরিক চাহিদাকে তুচ্ছ মনে করে। যদি দেহের চাহিদা তো কোন পতিতালয়ে গিয়ে মেটানো যায়, কিন্তু একবার ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেললে তাকে কি পাওয়া যায়? আর সেই ভালোবাসার মানুষটির জায়গা কাউকে দেওয়া যায়? কাউকে কাছে পাওয়া কঠিন কোন ব্যাপার না, কঠিন তো তার মনকে পাওয়া। তার ভালোবাসা অসমাপ্ত হয়ে গেছে, তাই বলে সেই ইলিনের ভালোবাসাটাকে অসমাপ্ত হতে দিবে না। হোক না সবার কথার সম্মুখীন, তাতে কি হয়েছে, দুইজনের ভালোবাসার পরিপূর্ণতা তো পেয়েছে। এই সব ভাবছিল ছাদের কনিষ ঘেঁষে দাঁড়িয়ে ঈশান। বিদায়ের আগে তার পাশে এসে দাঁড়িয়েছে ইলিন। ইলিন ঈশান ভাইয়া। ঈশান কি বিয়ের কনে? খুশি তো? ইলিন মন খুশি, কিন্তু মাথার মধ্যে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। উত্তর চাই, ঈশান বলে ফেলো। ইলিন, কি এমন করলে তুমি? যে বাবা শিহাবকে সহ্য করতে পারত না, সে নিজে দাঁড়িয়ে থেকে আমাদের বিয়ে দিয়েছে। ঈশান ম্যাজিক। ইলিন, বলো না ঈশান ভাইয়া। ঈশান তেমন কিছুই করিনি, যাওয়ার আগে খালুজানকে একটা চিঠি লিখে রেখে গিয়েছিলাম। যা করার এই চিঠিটা করেছে। ইলিন, কি এমন লেখা ছিল তাতে, যা পড়ে বাবা রাজি হয়ে গেল? ঈশান, দাঁড়াও তোমাকে দেখাই। চিঠিটা লেখা শেষে তোমাকে দেখানোর জন্য ফোনে ছবি তুলে রেখেছিলাম, কারণ আমি জানতাম তুমি দেখতে চাইবে। ফোনটা হাতে নিয়ে পড়তে শুরু করলো ইলিন। প্রিয় খালুজান, আমি জানি আমি পালিয়ে যাওয়াতে আপনি কষ্ট পাবেন, কিন্তু এছাড়া আর কোন উপায় ছিল না আমার কাছে। আপনার মেয়েকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। আমার পক্ষে কেন, দুনিয়ার কোন ছেলের পক্ষে ইলিনকে বিয়ে করা সম্ভব না? কারণ ইলিন 2 মাসের অন্তঃসত্ত্বা। শিহাবের সন্তানের মা হতে চলছে সে। আমি অনেক কষ্টে শিহাবকে রাজি করিয়েছি, শিহাব যথাসময়ে আসবে বিয়ে করতে। বিয়ে দিবেন কিনা সেটা আপনার ইচ্ছে, তবে আর কয়দিন যাওয়ার পরে ওর শরীরে নানা চিহ্ন ফুটে উঠবে, তাতে আপনার সম্মান কমবে বাড়বে না। চিঠিটা পড়ে হাসতে হাসতে শেষ ইলিন। এত কুবুদ্ধি তোমার মাথায় আছে ঈশান ভাইয়া, জানতাম না তো। তোমাকে দেখে বোঝা যায় না। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলবো ঈশান ভাইয়া, সাইনি আপু যখন সব হারিয়ে তোমার সামনে এসে পড়েছে, তাকে কাছে টেনে নাও। সমাজে একটা বাচ্চা সহ একা একটা মেয়ের জীবন অনেক কঠিন। ঈশান, আমি সব বুঝি ইলিন,
কিন্তু বিশ্বাসঘাতককে ক্ষমা করা যায় না। ইলিন, আমার কিন্তু দেখে মনে হয়নি ওই মেয়েটা এমন করতে পারে। হতে পারে সে পরিস্থিতির শিকার ছিল। আচ্ছা, একটা কথা বলো, সায়নী আপুর বিয়ের কথা তোমাকে কে জানিয়েছিল? ঈশান ওর সৎ বোন সীমা। ইলিন, অ্যাকচুয়ালি কি বলেছিল তোমাকে? ঈশান বলেছিল বড়লোক দেখে সায়নী ঝুলে পড়েছে। ইলিন, আচ্ছা সীমা মেয়েটা কি তোমাকে পছন্দ করতো? ঈশান, পছন্দ করতো। ইনফ্যাক্ট প্রপোজও করেছিল একবার। ইলিন, ও মাই গড, তুমি এত চালাক অথচ এটা ভাবনি এটা হয়তো সীমার চক্রান্ত। ঈশান, তবুও সায়নী জানাতে পারতো আমাকে। ইলিন, হয়তো সে সুযোগটুকু পায়নি। ভালোবাসার মানুষকে ভুল বোঝাটা অনেক সহজ, কিন্তু আগলে রাখাটাই কঠিন, যা সবাই পারে না। টক টু সায়নী আপু। জানতে চাও কি ঘটেছিল সেদিন? ওর পাশে গিয়ে দাঁড়াও, সেটাই সত্যিকারের ভালোবাসা। কথাগুলো বলে ইলিন চলে গেল। ইলিনের কথাটা ঈশানকে অনেক ভাবাচ্ছে। আসলেই তো সেদিন কি হয়েছিল সে কখনো জানতে চায়নি সে। সীমার কথাগুলো কি সত্যি নাকি এর মধ্যে রয়েছে কোন রহস্য? এর মাঝে কেটে গেল 1.5 মাস। এই 1.5 মাস ধরে ঈশান সায়নীর সাথে কথা বলার চেষ্টা করে আসলে সেই দিন কি ঘটেছিল। কিন্তু সায়নী ওকে কিছু বলেনি, বরং আরো ঈশানকে এড়িয়ে চলে। কারণ তাদের দুজনকে নিয়ে অফিসে নানা রকম কথা বলে। সবাই আঙ্গুল তুলছে সায়নীর দিকে। পড়ার সময় যে পুরুষকে কেউ খারাপ বলে না। যুগে যুগে কলঙ্কে দাগটা আসে মেয়েদের উপর। কলিযুগের সীতা থেকে একবিংশ শতাব্দীর মডার্ন মেয়েদেরও তার থেকে নিস্তার নেই। এমনি একদিনে বার্ষিক মিটিং চলছিল অফিসে। সবার সাথে মিটিং এ বসেছিল সায়নী। হঠাৎ সায়নীর পেটে চিনচিন ব্যথা অনুভূত হতে লাগলো। আস্তে আস্তে ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। মিটিং চলাকালীন কাউকে বিরক্ত করতে চায়নি সায়নী, তাই পেট চেপে ধরে বসে রইল সায়নী। এদিকে ব্যথা এতটাই বাড়ল যে সায়নীর মনে হচ্ছে তার শরীরের সমস্ত হাড় কেউ একসাথে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছে। অজ্ঞান হয়ে চেয়ার শুদ্ধ পড়ে যেতে নিলে ঈশান ধরে ফেলল তাকে। ওটির সামনে দাঁড়িয়ে আছে ঈশান আর নোভা। সায়নীর সিজারিয়ান শুরু হয়েছে ঘন্টা 2 আগে। সামান্য সিজারিয়ান করতে এত সময় লাগবে কেন বুঝতে পারছে না ঈশান। অস্থিরতায় বারবার ঘাম মুছছে ঈশান। গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে তার। অপেক্ষার প্রহর শেষ করে অবশেষে ডাক্তার বের হয়ে এলো ওটি থেকে। ঈশান আর নোভা দৌড়ে গিয়ে জানতে চাইল কি অবস্থা সায়নীর। ডাক্তার মুখের মাস্ক খুলতে খুলতে কঠিন গলায় জবাব দিলেন, ডাক্তার, আই এম সরি মিস্টার ঈশান। আর এইদিকে ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বের হচ্ছে আরশ। অবশেষে নিজের মহারানীর সন্ধান পেয়েছে আরশ। বেশ কয়েকদিন ধরেই সায়নীর ফোন ট্যাগ করার চেষ্টা করছিল আরশ, কিন্তু ফোনটা বন্ধ ছিল বলে লোকেশন ট্যাগ করা যাচ্ছিল না। সৌভাগ্যবশত কাল রাতে একবার অন হয়েছিল ফোন। সেইখানে থেকে সায়নী লোকেশন পেয়েছে আরশ। ব্যাগ গুছানো শেষে আরশ বের হতে যাবে এমন সময় সীমা আরশের পথ আগলে দাঁড়ালো। সীমা, তোমাকে আর কোন পাগলামি করতে দিব না আমি আরশ। আমাদের সন্তান আসতে চলেছে। তার কথা ভেবে সায়নীকে তোমার ভুলতে হবে। সীমার কথা শুনে রেগে গিয়ে সীমাকে জোরে এক ধাক্কা দিল আরশ। ধাক্কা খেয়ে ছিটকে পড়ে গেল সীমা। জোরে একটা চিৎকার দিয়ে জ্ঞান হারালো সীমা। আরশ দেখল মেঝেটা রক্তে ভেসে যাচ্ছে। গাঢ় লাল রক্তের স্রোত বয়ে যাচ্ছে। দেখতে দেখতে কেটে গেল 3টি বছর। এই 3টি বছরে যেমন শহরটা পাল্টে গেছে, তেমনি পাল্টে গেছে কতগুলো জীবন আর কিছু সম্পর্কের সমীকরণ। ঈশান আর সায়নী এখন সুখী বিবাহিত দম্পতি। তাদের 1 বছরের একটি মিষ্টি মেয়ে আছে। মেয়েটার নাম রেখেছে সুস্মিতা। আধো আধো মুখে সবেমাত্র কথা বলতে শুরু করেছে সুস্মিতা। আধো আধো গলায় সায়নীকে যখন মা বলে ডাকে সুস্মিতা, তখন সায়নীর বুকটা খুশিতে ভরে ওঠে। সীমা আজকে নিয়ে প্রায়ই আসে বেড়াতে সায়নীর কাছে। তাদের দুজনেরই সুস্মিতাকে ছাড়া একদম চলে না। মেয়েটা এত মায়াবী হয়েছে যে কারো মন জিতে নেবে। আপনাদের মনে এখন এই প্রশ্ন, সীমা আর সায়নীর এতটা ঘনিষ্ঠ হয়ে গেল কি করে? 3 বছর আগে কি হয়েছিল সায়নীর আর সীমার? চলুন জেনে আসি 3 বছর আগে অতীতের কাছে। 3 বছর আগে সেদিন হাসপাতালে একটি মৃত কন্যা সন্তান জন্ম দিয়েছিল সায়নী।
অনেকক্ষণ প্রসব যন্ত্রণা চেপে বসে থাকার ফলে পেটের মধ্যেই মারা যায় বাচ্চাটা। বাচ্চাটা মরে যাওয়ার কথা যখন সায়নী শুনে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল। সে দীর্ঘদিন সাইকিয়াট্রিস্টের কাছে চিকিৎসা নিতে হয়েছে সায়নীকে। নোভা আর ঈশান মিলে অনেক কষ্টে সুস্থ করে তুলে সায়নীকে। সায়নী ভাবে তার জন্য তার মেয়ে মারা গেছে, তাই নিজেকে অনেকবার মেরে ফেলার চেষ্টা করেছিল। সেই দিন সায়নী ছাদে যায়, গিয়ে ছাদের অনেকটা কিনারে চলে যায়। সায়নী যখনই লাফ দিবে ঈশান এসে ধরে ফেলে। এখন ঈশান কিভাবে ধরল? সায়নী যখন রুমে একা ছিল, নোভা একটু পাকের ঘরে যায় আর নোভার মা ঘুমিয়েছিল। সেই সুযোগে সায়নী ছাদে চলে যায়। নোভা এসে রুমে দেখে সায়নী নাই, পুরো বাড়ি খুঁজে পাওয়া যায়নি। আর সায়নী যখন ছাদের কিনারে চলে আসে, ঠিক তখন ঈশান আসছিল নোভাদের বাসায় সায়নীকে দেখার জন্য। আর হঠাৎ ঈশান ছাদের দিকে তাকায়, দেখে সায়নী নিজেকে মারার চেষ্টা করছে। ঈশান তাড়াতাড়ি করে ছাদে চলে আসে, আর যখনই সায়নী লাফ দিবে ঈশান ধরে ফেলে। আর নোভাও সেই মুহূর্তে ছাদে আসে। এসে দেখে ঈশান সায়নীকে বুকের সাথে জড়িয়ে ধরে রেখে। নোভা, সরি স্যার, আসলে আমি রান্নাঘরের ওর জন্য খাবার আনতে গিয়েছিলাম, এসে দেখিও নাই। ঈশান, ইটস ওকে নোভা, আমি সায়নীকে আমার সাথে করে নিয়ে যাব। সায়নী আমার সাথে আমাদের বাড়িতে থাকবে। ঈশান সায়নীকে নিজেদের বাড়িতে নিয়ে রাখে। অবশ্য ঈশানের মায়ের এতে কোন কিছু বলেনি, কারণ ঈশান সায়নীর কথা আগেই বলে দেয়। একদিন বিকালে ঈশান ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল আর ভাবছিল সেই দিন সে যদি ঠিক সময়ে না যেত, তাহলে আর সায়নীকে সে আবার হারিয়ে ফেলত। এইবার যদি সে সায়নীকে হারিয়ে ফেলতো তাহলে কি নিয়ে থাকতো, কারণ আজও যে সে সায়নীকে ভালোবাসে তার সবটা জুড়ে সায়নী আছে। অন্য মনে কথাগুলো ভাবছিল। হঠাৎ নোভার ডাকে ঈশানের ঘোর কাটল। নোভা স্যার। ঈশান, কিছু বলবে নোভা? নোভা, জি স্যার, আপনার সাথে কিছু কথা আছে সায়নীর ব্যাপারে, আপনার সত্যিটা জানার দরকার আছে। ঈশান, সত্যি? কি সত্যি? তুমি কোন সত্যির কথা বলছো নোভা? তারপর নোভা ঈশানকে প্রথম থেকে শুরু করে সায়নীর সাথে কি হয়েছিল সব খুলে বলে। ঈশান শুনে হতবাক হয়ে গেছে। ঈশানের চোখগুলো পানিতে চিকচিক করছে। চোখগুলো আর বাঁধ মানতে চায় না, এক ফোঁটা জল এসে গড়িয়ে পড়ে। ঈশান ভাবছে মেয়েটা এতটা কষ্ট নিজের মাঝে পুষে রেখেছিল, আর আমি কিনা তাকে দিনের পর দিন ভুল বুঝলাম, কখনো জানার চেষ্টা করিনি। ঈশান নিজের ভুল বুঝতে পারল। তারপর সায়নীকে বিয়ে করে ঈশান। অবশ্য নোভা নিজ দায়িত্বে সকল ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে দেয় সায়নী ও ঈশানের। সায়নী বিশ্বাস করে খুব ভাগ্য করলে এমন একটা বান্ধবী জুটে কারো কপালে। সায়নীর ডিভোর্স পেতে অবশ্য বেশি সমস্যা হয়নি, যেহেতু ডিভোর্স ফাইল করার পর কোর্ট থেকে 6 মাসের সময় দেয়, সে সময়ের মধ্যেই সায়নীর ডেলিভারি হয়ে যায়। সেহেতু নতুন করে ডিভোর্স ফাইল করতে হয়নি সায়নীকে। সবকিছু ভালোভাবেই মিটে গিয়েছে। সায়নীর অবশ্য ধারণা তার সেদিনের মৃত সন্তান যে তাকে ছেড়ে চলে গিয়েছিল সেটা সুস্মিতা হয়ে ফিরে এসেছে। ঈশানও অবশ্য তাতে চাই দেয়। একটু ভেবে যদি মেয়েটা যন্ত্রণা ভুলে থাকতে পারে, দোষ কোথায়? আর সেদিনের এক্সিডেন্টের পর সীমার জীবনটাও পাল্টে গিয়েছে। সেদিন আরশের ধাক্কায় পড়ে গিয়ে সীমার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। সেই সাথে জরায়ু এমনভাবে ক্ষতিগ্রস্ত হয় যে সীমাকে বাঁচাতে ওর জরায়ু খানিকটা অংশ কেটে ফেলতে হয়। সেদিনেই চিরতরে মা হওয়ার ক্ষমতা হারায় সীমা। আর আরশ, তার ওরসের দুইটা সন্তানের জন্ম হওয়ার কথা থাকলে নিজের দোষে আছেনি সন্তান। সীমাকে হাসপাতালে রেখে সায়নীর খুঁজে যাওয়ার সময় একটা গুরুতর অ্যাক্সিডেন্ট হয় আরশের। অ্যাক্সিডেন্টে প্রাণে বেঁচে গেলেও পুরো শরীরটা প্যারালাইজ হয়ে যায় আরশের। সামান্য অনুভূতি শক্তি ছাড়া আর তেমন কিছুই কাজ করে না আরশের। এত কিছুর পর সীমা বুঝেছে তার সাথে যা কিছু হয়েছে সবই প্রকৃতির প্রতিশোধ। সব হারিয়ে সীমা নিজের ভুল বুঝতে পেরেছে। তারপর সায়নীকে খুঁজে বের করে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছে সীমা। বর্তমান আজকাল সীমা অনেক পরিবর্তন হয়ে গেছে। নিজের কৃতকর্মের জন্য সায়নীর কাছে ক্ষমা চায় সে। আর অসুস্থ আরশের সেবা করে দিন কাটিয়ে দেয় এখন সীমা। সায়নীর চরম শত্রু থেকে সায়নীর শুভাকাঙ্ক্ষী হয়ে উঠেছে সীমা। শুধু তাই নয়, নিজের সন্তান না হওয়ার শোক সীমা কাটিয়ে উঠেছে শুধুমাত্র সুস্মিতাকে পেয়ে। আরশ আর সীমার এই দুসময়ে সায়নী আর ঈশান কিন্তু মুখ ফিরিয়ে নেয়নি তাদের থেকে।
সায়নী বেশ খানিকটা সময় অসুস্থ আরসের সাথে কাটায়, এতে অবশ্যই ঈশানের বিন্দুমাত্র আপত্তি নেই। ঈশানী বরং সুস্মিতাকে আস্তে আস্তে শেখাচ্ছে আরশকে ভালো বাবা আর সীমাকে মণিমা ডাকতে, যাতে সীমা আর আরশ অন্তত মা বাবার ডাক শুনতে পারে। ইলিন আর শিহাবেরও সুখের সংসার। শিহাব এখন অনেক বড় চাকরি করে। অবশ্য ঈশান ইলিনের বাবাকে সব ঘটনা খুলে বলে। তারপর ইলিনের বাবা মা আজ প্রকৃত অর্থে খুশি শিহাবের মতো জামাই পেয়ে। ইলিনের 2 বছরের একটা ছেলে আছে। ইলিন অবশ্য ঈশান আর সায়নীর সাথে যতবারই দেখা হয় ততবারই বলবে সুস্মিতাকে সে ছেলের বউ করে ঘরে নিয়ে যাবে। ঈশান আর সায়নী অবশ্য তার কোন উত্তর দেয় না, শুধু মুচকি মুচকি হাসে। নোভারও বিয়ে করে নিয়েছে বছর 2 আগে। নোভার স্বামী আকাশ ঈশানের খুব ভালো বন্ধু। ঈশান আর সায়নী অবশ্য ধুমধাম করে বিয়েটা দিয়েছে তাদের। যদিও এখনো কোন সন্তান আসেনি তাদের মাঝে, তবুও তারা খুব সুখী দম্পতি। আজ সুস্মিতার 1 বছরের জন্মদিন। সেই উপলক্ষে ঈশান, সায়নী, আরশ, সীমা, নোভা, আকাশ, ইলিন, শিহাব এক জায়গায় হয়েছে। সবাই মিলে অনেকদিন পর বেশ আড্ডা জমে উঠেছে। সেই সাথে সায়নীর হাতে স্পেশাল চা আর পকোড়া আড্ডায় এক নতুন মাত্রা এনে দিয়েছে। জন্মদিনের কেক কাটা শেষে সুস্মিতা প্রথমে ঈশানকে কেক খাওয়াতে যায়। ঈশান কেকটা না খেয়ে সুস্মিতাকে নিয়ে যায় আরশের কাছে। ঈশান, আগে তোমার ভালো বাবাকে খাওয়াও মামনি। সুস্মিতা আরশকে কেক খাইয়ে দিচ্ছে। আরশের চোখ দিয়ে টক টক করে পানি পড়ছে, আর সুস্মিতা তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে পানি মুছে দিচ্ছে। এমন একটা দৃশ্যের ঘরে উপস্থিত সবার চোখে পানি। আর সায়নী মনে হচ্ছে সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। আজ বহু বাধা বিপত্তি পার করে সুখের মুখ দেখেছে সে। এই মুহূর্তে ঈশানের মনে হচ্ছে তার মেয়েটা বড্ড ভাগ্যবতী। একসাথে 2জন বাবা ও 2জন মায়ের ভালোবাসা পাচ্ছে তার মেয়েটা। এই ছোট্ট একটি প্রাণকে ঘিরে গড়ে উঠেছে 4 জনের নতুন পৃথিবী। সমাপ্ত।